বাংলা প্রথম পত্রে মারা খেয়ে দ্বিতীয় পত্র চিন্তা করছো যে এই পরীক্ষাটা দিয়ে পুষিয়ে নেবে, তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণটা তোমার জন্য। আজকের এই একটা ক্লাসের মধ্যে আমরা উত্তরপত্র সহ বাংলা দ্বিতীয় পত্রের A to Z শেষ করব। যদি তুমি এই একটা ক্লাস করে শুধু হলে চলে যাও, আমি বলতে পারবো তুমি এখান থেকে 100% 100 মার্কের অ্যানসার করে তুমি চলে আসতে পারবা। জাস্ট এই ক্লাসটা এমন ভাবে সাজানো হয়েছে যেখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেয়া আছে এবং এই উত্তরগুলো যদি তুমি লিখতে পারো তাহলে অবশ্যই এই প্রশ্নে যে মার্ক ধার্য করা হয়েছে সে মার্ক কিন্তু তুমি পেতে পারো। যাই হোক, প্রিয় এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো এবং যে যার মতো করে প্রস্তুতি গুছিয়ে নেওয়া শুরু করে দিয়েছো। শুরুতে যেটা দিয়ে শুরু করলাম, আসলে এটাই এখন তোমাদের মনে বাজছে যে ফার্স্ট পেপারের এমসিকিউটা আমাদের যেহেতু খারাপ হয়েছে, সেকেন্ড পেপারের মার্ক দিয়ে এটা আমরা কভার করে ফেলবো এবং সেকেন্ড পেপারে যদি ভালো একটা মার্ক আমরা তুলতে পারি তাহলে বাংলা দ্বিতীয়তে যদি হচ্ছে A+ এর পরে এক্সট্রা মার্ক যেটাই তুলবো এটা ফার্স্ট পেপারের সাথে অ্যাড হয়ে ওটাও হচ্ছে টেনে A+ এ চলে আসবে। সো চিন্তার কোনো কারণ নাই। আর বাংলা দ্বিতীয়তে কিন্তু ভালো করা খুবই বেশি ইজি যদি একটু সাজেশন ওয়াইজ পড়া যায়। আমাদের এই ক্লাসটা নিজেদের আইডিতে শেয়ার করে সেটা যদি তুমি আমাদের কাছে পাঠাও, অবশ্যই তোমরা PDF ফাইল পেয়ে যাবে। সত্যি কথা বলতে তোমাদের ফার্স্ট পেপারের পরীক্ষাটা একটু খারাপ হওয়ার পরে তোমরা যখন বলেছো যে ভাইয়া এমসিকিউ পার্টটা একটু হার্ড লেগেছে, সত্যি কথা বলতে কালকে সারা রাত একটা মানে হচ্ছে সেকেন্ডের জন্য বিছানায় লাগে নাই। আর সত্যি কথা বলতে তোমরা আমাকে ক্যামেরার সামনে দেখো বাংলাতে ইংরেজিতে, বাট এই ক্যামেরার পিছনে যে মানুষটা তোমাদের জন্য দিন রাত এক করে পরিশ্রম করে তিনি হচ্ছে মিরাজ স্যার। তোমরা আইসিটি ক্লাসে যাকে দেখো, স্যারও কিন্তু কালকে রাতে আমার সাথে দেখা হয়েছে 9টা-10টার পর থেকে। এরপর থেকে সারা রাতই আমার সাথে এই সাজেশন তৈরি করার কাজে ব্যস্ত এবং এই পর্যন্ত কেবলমাত্র হচ্ছে এখানে সাবমিট করলো। লাইভটা একটু হচ্ছে ডিস্টার্ব করছিল। বাংলা ব্যাকরণিক যে নিয়মটা আছে এই নিয়মটা থেকে হচ্ছে এখান থেকে 30 মার্ক, যে 30 মার্কের মধ্যে বাংলা উচ্চারণের নিয়ম থেকে 5 মার্ক থাকে, বাংলা বানানের নিয়ম থেকে 5 মার্ক থাকে, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে 5 মার্ক, উপসর্গ প্রত্যয় সমাস থেকে 5 মার্ক এবং হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ থেকে 5 মার্ক এবং বাক্য তত্ত্ব থেকে 5 মার্ক। এই 6টা টপিকস থেকে আমাদের মোট 30 মার্ক থাকে। এই 30 মার্কের জন্য আমরা কোন কোন প্রশ্ন দেখব এবং সেই প্রশ্নগুলোর একেবারে ব্যাখ্যা সহকারে উত্তর কিন্তু আমাদের এই ভিডিওর মধ্যে দেয়া আছে। তোমরা এই স্লাইডটা শেষ করে পরীক্ষার হলে যাবা, এখান থেকে 100% কমন থাকবে। এতটুকু একেবারে হচ্ছে লিখে রাখতে পারো যে ভাইয়া বলছিল 100% কমন আসবে। তাহলে দেখো, ফার্স্টে যে জিনিসটা হচ্ছে আমরা একটু দেখব, আমাদের প্রথম যে স্লাইডটা আছে বাংলা শব্দের উচ্চারণ। এই উচ্চারণ থেকে যেসব প্রশ্ন তোমাদের এই বছর সকল বোর্ডের জন্য যেসব প্রশ্ন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম, এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম, বফলা উচ্চারণের 5টি নিয়ম, মফলা উচ্চারণের 5টি নিয়ম, অথবা যে কোনো 5টা শব্দের সঠিক উচ্চারণ লিখতে হবে। যে কোনো 5টা শব্দের সঠিক উচ্চারণ লিখতে হবে। 4টা প্রশ্ন দেখবা, যারা প্রশ্ন লিখবা তারা এই 4টা প্রশ্ন দিবা। আর যারা চিন্তা করো যে না আমি 5টা শব্দের উচ্চারণ লিখবো, 5টা শব্দ দেয়া থাকবে, এই শব্দগুলোর উচ্চারণ লিখতে হবে। যেমন হচ্ছে অধ্যক্ষ আসে, তারপর হচ্ছে আরো যে সব ইম্পর্টেন্ট উচ্চারণ আছে সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব। তো যারা যেটা দিতে চাও হয় প্রশ্ন লিখবা, না হলে 5টা শব্দের উচ্চারণ লিখবা। ওকে, চলেন তাহলে আমরা একটু প্রশ্নের উত্তরগুলো দেখি। শুরুতে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অধ্বনির উচ্চারণের 5টি নিয়ম। আপনারা ইতিমধ্যে পড়েছেন, যদি সহজভাবে পড়ে থাকেন তাহলে এটার দরকার নাই। ফুল প্রশ্নটা কি আসে? ফুল প্রশ্নটা আচ্ছা, অধ্বনির উচ্চারণের 5টা নিয়ম দেখবেন আপনারা। আপনাদের গাইড থেকে যদি আপনারা হুবহু মুখস্থ করে ফেলেন তাহলে আলহামদুলিল্লাহ। যারা মোটেই পড়েন নাই, আমি আবারও বলি, আপনাদের যেসব ফ্রেন্ডরা পড়াশোনা করে নাই, সেকেন্ড পেপার ধরেন এতদিন ওর সাথে সম্পর্কই ছিল না, যারা চায় এক রাতের মধ্যে, আজকে রাতের মধ্যে বাংলা দ্বিতীয় পত্র কমপ্লিট করবে, শুধু তাদের জন্য এই ইটা পাঠাই দিবেন, স্লাইডটা পাঠাই দিবেন, ও মহা খুশি হয়ে যাবে। কারণ উত্তর সহ অনেকের আছে বইও নাই, বইও লাগবে না, আপনারা জাস্ট এই স্লাইডটা ফলো করবেন। অধ্বনির উচ্চারণের 5টা নিয়ম দেখবেন আপনারা।
শুরুতে অ এর পরে যদি রস্যি বা রস্যকার থাকে তাহলে অ এর উচ্চারণ ওকারান্ত হয়। উদাহরণ যেমন হচ্ছে অতি। দেখেন শব্দের শুরুতে যদি কি থাকে, ও থাকে এবং পরবর্তীতে যদি হচ্ছে রস্যি থাকে, শুরুতে কি থাকবে, শুরুতে থাকবে হচ্ছে সরহ, এরপরে যদি রস্যি বা রস্যকার থাকে তাহলে অ এর উচ্চারণ ওকারান্তর মতো হয়। যেমন দেখেন অতি, এটাকে কিন্তু আমরা স্বর অ অতি না বলে অতি বলি। কিসের জন্য? শুরুতে আসছে অ, এরপরে যদি রস্যি বা হচ্ছে রস্যু আসে তাহলে আমাদের অ এর উচ্চারণ ও এর মতো হয়। আচ্ছা, পরবর্তীটা দেখেন একক অক্ষর সর্বনাম পদে অ ধ্বনি সাধারণত ও হয়। যেমন কে, এটাকে যখন হচ্ছে কো বলি, সে, সো, এগুলোকে হচ্ছে একারের পরিবর্তে হচ্ছে ওর মতো উচ্চারণ হয়। আচ্ছা, অযুক্ত ধাতু বা ক্রিয়াপদের ক্ষেত্রে অ ধ্বনি ও হয়। অযুক্ত ধাতু বা ক্রিয়াপদের ক্ষেত্রে এ ধ্বনিটা ও এর মতো উচ্চারণ হয়। যেমন আমরা যদি বলি পড়ো, এটা ও এর মতো উচ্চারণ হচ্ছে। যখন বলি বড়, মূলত শব্দটা হচ্ছে বর, কিন্তু এটাকে যখন আমরা বলি তখন বলি হচ্ছে বড় বা বড়, এই জন্য অ এর মতো উচ্চারণ হয়। এরপরে দেখবা নাবাচক অব্যয় বা উপসর্গের ক্ষেত্রে অ ধ্বনি ও হয়। যেমন হচ্ছে অজানা, কিন্তু আমরা উচ্চারণটা হবে অজানা, ঠিক আছে? এর জন্য অ এর উচ্চারণটা ও এর মতো হয়। এরকম অ ধ্বনির উচ্চারণের 5টা নিয়ম দেওয়া আছে। এর থেকে যদি সহজে, যেমন 5টা লাইনের মধ্যে তুমি শেষ করে দিতে পারতেছো, আর তোমাকে যেহেতু 5টা উদাহরণ সহ নিয়ম চাইছে, তুমি জাস্ট এই 5টা উদাহরণ সহ নিয়ম লিখে দিলে এবং যেহেতু উদাহরণ আছে উদাহরণগুলো দিয়ে দিতে পারলেই কিন্তু তুমি ফুল মার্ক পেয়ে যাচ্ছ, কোনো সমস্যা নেই। তাহলে এ ধ্বনির অ ধ্বনির এই 5টা নিয়ম যদি তোমার ভালো লাগে তাহলে এই 5টা নিয়ম পড়বা, অথবা তোমাদের গাইড থেকে যদি তোমাদের এতদিনে মুখস্থ করা থাকে তাহলে অবশ্যই ওটা যদি থাকে ওই 5টা নিয়ম লিখে দিবা উদাহরণ সহ। এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো রাখা হয়েছে সবই মোস্ট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্টের বাইরে আপনাদের জন্য ব্যাহত কোনো প্রশ্ন রাখা হয় না, কারণ কালকে যেহেতু পরীক্ষা, আজকে আপনি পরীক্ষার আশা ছাড়া, কমন উপযোগী ছাড়া বাইরের কোনো কিছু পড়তে চাইবেন না। পরবর্তীটা দেখেন এ ধ্বনির উচ্চারণের 5টি নিয়ম। প্রথমে বললাম অ, এরপরে হচ্ছে এ ধ্বনির উচ্চারণের 5টি নিয়ম। এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। শব্দের শুরুতে এ অনেক সময় বিবৃত বা এর মতো উচ্চারণ হয়। যেমন এক, একটাকে এ না হয়ে, এক না হয়ে আমরা সবসময় বলি এক। দুই, এক দুই, এক বলি না, এক দুই বলি না, এক বলি। তার মানে শব্দের শুরুতে এ থাকলে অনেক সময় এটার উচ্চারণ বিকৃত হয়, ঠিক আছে? ওকে, ফাইন। একারান্ত শব্দের পরে, একারান্ত শব্দের পরে যদি কি থাকে, অ অথবা স্বরে থাকলে তাহলে এই এর উচ্চারণ এ এর মতো হয়। কিসের মতো হয়? এ এর মতো হয়। কি বলছে? একারান্ত শব্দের পরে যদি হচ্ছে অ অথবা আ থাকে তাহলে এই এর উচ্চারণ এ এর মতো হয়। যেমন দেখে যা, এটাকে আমরা বলি হচ্ছে দেখে যা বলি না, দেখে যা বলি, ঠিক আছে? দেখে যা, এটার উচ্চারণটা এরকমের হয়। তো এই উচ্চারণের যে 5টা নিয়ম তোমাদেরকে দেয়া আছে, এই 5টা নিয়ম সুন্দরভাবে উদাহরণ সহ হচ্ছে তোমরা দেখে যাবা পিডিএফ ফাইল থেকে। যদি লিখে দিতে পারো তাহলে 5-এর 5। আর যদি তোমরা চাও যে না এটা আমরা লিখবো না, আমরা হচ্ছে অন্য একটা প্রশ্ন লিখবো, বা আমাদের গাইডে যে উত্তরগুলো দেওয়া আছে তোমাদের গাইডে যদি সুন্দরভাবে দেয়া থাকে সেখান থেকে তুমি চাইলে হচ্ছে পড়তে পারো। বাট এই প্রশ্নটা পড়ে তোমার হলে যাইতে হবে, এই প্রশ্নটা সারা যাইতে পারবে না। অ্যানসার তুমি এখান থেকে নাও, অথবা গাইড থেকে যদি তোমার 5টা রুলস পড়া থাকে। কারণ এই সাজেশনটা আমরা প্রায় আরো 7-8 দিন আগে দিয়েছিলাম। তোমাদের বাংলা সেকেন্ড পেপারের সাজেশন আরো 7 থেকে 8 দিন আগে আমরা দিয়েছিলাম তোমাদেরকে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। এতদিনই শেষ হয়ে যাওয়ার কথা, এই প্রশ্নগুলাই দিয়েছে। কিন্তু অনেকে আবার যা অবস্থা দেখতে পাচ্ছি তাতে মনে হয় না যে গাইড টেড বইটাই কিনছে। পরে চিন্তা করলাম যে আনসার সহকারেই আমরা দিয়ে দিই, এরা হচ্ছে
তাও করবে, আর যদি বাসায় যদি থাকে তাহলে তো অবশ্যই এতদিন পড়ে ফেলার কথা। পরেরটা দেখেন, ব ফলা উচ্চারণের 5টা নিয়ম। আপনারা যারা হচ্ছে এই গুরুত্বপূর্ণ ক্লাসের পিডিএফটা পেতে চান, অবশ্যই আপনাকে ক্লাসটা নিজের আইডিতে শেয়ার করে সেটার স্ক্রিনশট আমাদেরকে দিলে আমরা অ্যানসার সহ প্রত্যেকটা টপিকসের কিন্তু দিয়ে দিব, যাতে আপনাদের গাইড কিনতে হবে না, ঠিক আছে? তাহলে বফলা উচ্চারণের যে 5টা নিয়ম আছে, শব্দের শুরুতে বফলা থাকলে ব উচ্চারিত হয় না। যেমন হচ্ছে ধরেন স্বর, এই যে স্বর নিচে ব আছে, র আছে, আমরা সব্বর বলি না, ঠিক আছে? আমরা ডাইরেক্ট বলি স্বর। শব্দের শেষে যদি ব ফলা থাকে তাহলে ব এর উচ্চারণ হয় না। যেমন স্বাধীন, স্বাধীনে আমাদের ব এর উচ্চারণটা নাই। শব্দের শেষে ব ফলা থাকলে ব এর উচ্চারণ দ্বিত্ব হয়। যেমন দেখেন দেওয়া আছে বিশ্ব, এই যে বিশ্ব, এই শটা দ্বিত্ব হইছে, দুইবার উচ্চারণ হইছে। তার মানে এখানের যে রুলস গুলো আপনাকে দেয়া আছে, মানে একেবারে ছোট রুলস এবং উদাহরণ সহ, যেগুলো লিখলে এক্সামিনার একেবারে ঠান্ডা হয়ে যাবে। কারণ আপনি উদাহরণ সহ যদি এত সুন্দরভাবে লিখতে পারেন, এই 5টা লাইন লিখলেই 5-এ 5, আর কোনো কথা নাই। ব্যাকরণে মার্ক কাটতে পারবে না সঠিক হলে। তাহলে দেখেন বফলা উচ্চারণের এরকম 5টা নিয়ম আপনারা করে ফেলবেন। কি বলছে? শব্দের শুরুতে বফলা থাকলে উচ্চারণ হয় না। যেমন স্বাধীন, তারপর হচ্ছে স্বর, এগুলোর উচ্চারণ বফলা হইলই না। আবার শব্দের শেষে যদি কোনো অক্ষরের সাথে বফলা থাকে, তাহলে ওই শব্দটা যে শব্দটার সাথে থাকবে ওই শব্দটার দ্বিত্ব উচ্চারণ হবে। এরকম 5টা হচ্ছে সংকেত ছোট ছোট হচ্ছে 5টা দেয়া আছে উচ্চারণের নিয়ম। আপনি অবশ্যই এই 5টা নিয়ম চাইলে পড়তে পারেন, অথবা আপনাদের যদি এতদিনে পড়া হয়ে যায়, যেটা মুখস্থ আছে প্রশ্নে ওইটার বাদ দিয়ে নতুন করে মুখস্থ করার দরকার নাই। যাদের মুখস্থ না, শুধু তারা এই বফলার উচ্চারণ 5টা মুখস্থ করবা, ঠিক আছে? ওকে ফাইন। পরবর্তী প্রশ্নটা আমরা একটু দেখি। পরবর্তী প্রশ্ন আমাদের দেয়া আছে, দেখেন মফলা উচ্চারণের 5টা নিয়ম। তার মানে উচ্চারণ থেকে আমরা কয়টা প্রশ্ন দেখব? উচ্চারণ থেকে 4টা প্রশ্ন। অ, এ, এরপর হচ্ছে বফলা আর মফলা, এই 4টা উচ্চারণ থেকে মাঝবি পরীক্ষার প্রশ্ন আসবে। আপনি এই 4টা খালি একটু উচ্চারণের এটা একটু পড়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, দেখেন শব্দের শুরুতে মফলা থাকলে ম উচ্চারণ হয় না। শব্দের শুরুতে ওই সেম প্রশ্ন, বফলাও শব্দের শুরুতে আসলে কি হইতো না? বফলা উচ্চারণ হইতো না। আর শব্দের শুরুতে মফলা থাকলে ম এর উচ্চারণ হয় না। যেমন দেখেন স্মরণ, এই মটা কই? ম এর উচ্চারণ তো হইল না। শ্মশান, শব্দের শুরুতে মফলা আসছে, কিন্তু আমরা সম্মাসান বলি না, এই ম এর উচ্চারণটা উচ্চ থাকে। তার মানে শব্দের শুরুতে মফলা আসলে ম এর উচ্চারণ হয় না। শব্দের শেষে মফলা থাকলে বর্ণের দ্বিত্ব হয়। একেবারে ব ফলার মতোই রুলস, জাস্ট একটু হচ্ছে উদাহরণটা পার্থক্য, এছাড়া কিচ্ছু না। এই বফলা আর মফলার এই 5টা যেগুলো রাখছি এখানে সাজাইছি, এগুলো মুখস্থ করতে আপনাদের কোনো সময় লাগবে না। দুইটা সেম প্রশ্ন, একেবারে সেম প্রশ্ন, আপনারা দেখলে এমনিতেই মাথায় গেঁথে যাবে। জাস্ট একটু দেখবেন, একটু পড়বেন, ঠিক আছে? দেখেন এখানেও বলছে শব্দের শেষে আমরা পড়ছিলাম বফলা থাকলে বর্ণের দ্বিত্ব হয়, শব্দের শেষে মফলা থাকলেও বর্ণের দ্বিত্ব হয়। যেমন আত্ম, ঠিক আছে? এখানে লেখা আছে আত্ম, দেখেন তার মানে এই যে ত, যে শব্দটার সাথে মফলাটা থাকবে ওই শব্দটা দ্বিত্ব হবে। ত এর সাথে মফলা আছে, তটা দ্বিত্ব হয়েছে, আত্ম। আমরা কিন্তু পদ্ম বলি না, আমরা বলি পদ্ম। তার মানে শব্দের শেষে যদি মফলা থাকে, যেই শব্দটার সাথে থাকবে ওই শব্দটার দ্বিত্ব উচ্চারণ হবে, ঠিক আছে? ওকে, এই দুইটা প্রশ্ন একেবারে সেম, শুধু একটু আপনাদের উদাহরণগুলো একটু চেঞ্জ। এগুলা একেবারে মানে 5টা লাইন একবার দেখলে আপনার মুখস্থ হয়ে যাবে। এই মানে হচ্ছে 5টা লাইনের ভিতরে উদাহরণ সহ আপনি 5টা মার্ক ধরে নিতে পারেন। এই লাইনের 5টা লাইনে এবং উদাহরণের মধ্যে আপনার 5 মার্ক, ঠিক আছে? ওকে, এরপরে দেখেন যারা চাবেন যে না আমি এত কষ্ট করে 5টা লাইন লিখবো না, আমি 5টা 10টা শব্দ লিখবো, কিভাবে?
আমি এত কষ্ট করে হচ্ছে কি লিখবো না, আমি হচ্ছে 5টা প্রশ্ন লিখতে চাবো না বা 5টা লাইন আমি লিখবো না। আমি কি করব, আমি হচ্ছে 5টা শব্দ লিখবো আর এই পাশে 5টা শব্দ লিখবো। 10টা শব্দ লিখে আমি 5 মার্ক পাবো। তাদের জন্য এতগুলা মুখস্থ করতে হবে। আমি এটাকে সহজভাবে যদি আপনার কমন পড়ে যায় বা আপনি যদি উচ্চারণটা লিখতে চান তাহলে আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে আপনি উচ্চারণটা লিখতে পারেন, আমার কাছে কোনো সমস্যা নাই। আপনাকে উচ্চারণের যেগুলো বারবার পরীক্ষায় আসে সেগুলো আমরা দিয়ে দিব। এই যে দক্ষ, মর্যাদা, তারপর হচ্ছে কি হচ্ছে, আচ্ছা এটাই আমরা একটু দেখবো। তারপর হচ্ছে ধন্যবাদ, এরকম অতঃপর, এই যে শব্দগুলো আছে যেগুলো বারবার পরীক্ষা আসে, ছাত্র, অত্যাচার, অধ্যাপক, এখন, এই যেগুলো হচ্ছে বারবার আমাদের পরীক্ষায় আসে, এগুলো আমি স্টার স্টার মার্ক করে আপনাদের যখন পিডিএফ ফাইলটা দিব স্টার স্টার মার্ক করে তারপরে হচ্ছে দিয়ে দিব। এখান থেকেও শর্ট করে দিব, কিন্তু এখানে কিন্তু মোটামুটি আপনাকে ভালো ইফোর্ট দিতে হবে। আরেকটা কথা বলি, উচ্চারণ যদি আপনি 4টা পারেন, একেবারে কমন, আপনার 4টা উচ্চারণ ভুল হবে না, তাহলে আপনি এটা লিখতে পারেন। খুব শর্ট সময়ের মধ্যে 4 এর 4 পেয়ে যাবেন, একও কাটতে পারবে না। কিন্তু আপনি যদি চান যে দক্ষ, এটার আমি বানাইয়ে লিখবো, এটার উচ্চারণ জীবনেও সম্ভব না। আপনি আপনার নামের উচ্চারণটা সঠিকভাবে আপনি লিখতে পারবেন না, ঠিক আছে? এখানে অনেকগুলো দেওয়া আছে, ঐকতান, তারপর হচ্ছে এই যে চর্যাপদ, তারপর হচ্ছে এই যে গ্রীষ্মকাল, তারপর হচ্ছে উদাহরণ, এই যেগুলো বারবার পরীক্ষায় আসে এগুলো আমরা হচ্ছে অবশ্যই তোমাদেরকে দাগাই দিব, এখান থেকেও আরো কমাই দিব। এই যে জিহ্বা যা আছে, লক্ষণ, শ্রদ্ধা, অসহ্য, ইতপূর্বে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, তত্ত্বাবধান, এই প্রশ্নগুলো আমরা স্টার চিহ্ন চিহ্ন দিয়ে তোমাদেরকে দিয়ে দিব। তোমাদের টেনশন করার কোনো কারণ নাই। কিন্তু কথা হচ্ছে যদি এতগুলা তুমি উচ্চারণ করতে পারো তাহলে তোমার 8টা থাকবে, তো 8টা থেকে 5টার উচ্চারণ দিতে হয়, লিখতে হয়, হুবহু কমন পড়বে। কিন্তু কথা হচ্ছে উচ্চারণ কিন্তু এতটা সহজ না। ওই 20টা, ওই 4টা প্রশ্ন পড়তে তোমার যতটুকু না সময় লাগবে, এর থেকে এই উচ্চারণগুলো তোমার এখন মুখস্থ করতে সময় লাগবে। তুমি যদি আগে থেকে উচ্চারণে পারদর্শী হও তাহলে উচ্চারণ দাও, না হলে ওই 4টা প্রশ্ন পড়ো, এখনো সময় আছে। ওই 4টা প্রশ্ন জাস্ট দেখে যাও, 100% কমন থাকবে, এর বাইরে একটা প্রশ্ন দেখা লাগবে না। পরবর্তী প্রশ্ন দেখো, বাংলা বানান থেকে তোমার অবশ্যই কি থাকে, 5 মার্ক থাকে। এখান থেকে আমাদের 5 মার্ক থাকবে। যে প্রশ্নগুলো রেখেছি, বাংলা একাডেমি প্রণীত বাংলা তৎসম শব্দের 5টা নিয়ম লেখো। বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের 5টা নিয়ম লেখো, একটা তৎসম আর একটা হচ্ছে বাংলা বানানের 5টা নিয়ম। নত্ব বিধান রেখেছি, সত্য বিধান রেখেছি। অথবা 5টা শব্দের শুদ্ধ বানান লিখতে হবে তোমার, যেমন পিপিলিকা, মরিচিকা, এই যে মুমূর্ষ, বারবার পরীক্ষা আসে, এগুলোর কি করে, এগুলোর রস্যিকার, দীর্ঘকার, ঋকার, এগুলোতে ভুল করে রাখে। তোমাকে এরকম 5টা শব্দের শুদ্ধ করতে হবে। এখন চলো আমরা যারা বই কিনি নাই তাদের জন্য অ্যানসারটা একটু সাজাই। আচ্ছা দেখো তাহলে, তৎসম শব্দের বানানের 5টা নিয়ম। তৎসম শব্দের বানানের 5টা নিয়ম, তোমরা যারা বানানের নিয়ম করেছো, একেবারে শুরুতেই আছে রেফের ব্যবহার। আমরা রেফটাকে ভালোভাবে সবাই চিনি। রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। বাংলা বানানের প্রথম নিয়মটাই হচ্ছে রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। যেমন দেখেন আমরা লিখি সূর্য, ঠিক আছে? এটাকে কিন্তু অনেকে আমরা মনে করি এটা মনে হয় সঠিক, আবার অনেকে মনে করি কার্য, এই কার্যটাকে অনেকে এরকম লিখে ফেলি, কার্য এরকম লিখি। কিন্তু কথা হচ্ছে রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। উদাহরণ সহ দেয়া আছে। রস্যিকার, দীর্ঘকার ব্যবহার, যেসব শব্দে রস্যিকার, রস্যি অথবা দীর্ঘি, রস্যু অথবা দীর্ঘ উভয় শুদ্ধ, সেখানে কেবল রস্যি এবং রস্যু ব্যবহার করা শ্রেয়। বুঝতে পারছো?
আচ্ছা, আবার একটু আমার কথাটা ভালোভাবে বোঝার চেষ্টা করো, আবার একটু ভালোভাবে কথা বোঝার চেষ্টা করো। কিছু কিছু বানান আছে যেখানে আমরা রস্যিকারও দিতে পারি, আবার দীর্ঘিকারও দিতে পারি, আবার রস্যকারও দিতে পারি, দীর্ঘকারও দিতে পারি। এরকম যদি বানান থাকে যেগুলোতে দুইটাই ইউজ করা যায়, সেই সব জায়গায় আমার রস্যিকার এবং রস্যকার এই দুইটা ইউজ করাই শ্রেয়। বুঝতে পেরেছো? তার মানে রস্যি এবং রস্যুর ব্যবহারটা বেশি হচ্ছে। অঞ্জলিযুক্ত শব্দে সবসময় ইকার হবে। কি হবে? রস্যিকার হবে। এটা মনে রাখবা। অঞ্জলি বানানে অঞ্জলি যেমন হচ্ছে শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, গীতাঞ্জলি, প্রত্যেকটা জলি শেষে যদি অঞ্জলি থাকে, অঞ্জলিতে সবসময় রস্যিকার থাকে। ওকে। অন্ত বিসর্জন বর্জন, দেখেন অন্ত বিসর্জন শেষে যদি হচ্ছে বিসর্গ থাকে তাহলে হচ্ছে সেই বিসর্গটা বাদ দিয়ে দিতে হবে। যেমন আমরা আগে এরকম লিখতাম মূলত, মূলতর পরে একটা বিসর্গ দিতাম, কার্যত, কার্যতর পরে একটা বিসর্গ থাকতো, কিন্তু শব্দের শেষে যদি বিসর্গ থাকে তাহলে সেটা বর্জন করতে হবে। এটা বর্জন করা শ্রেয়। এটা বাংলা প্রমিত নিয়মে আসছে। ঠিক আছে? এখানে হচ্ছে দেয়া আছে শব্দের শেষে ইন প্রত্যয়ান্ত শব্দ দীর্ঘই আকারান্ত হলেও সমাসবদ্ধ হলে ইকার হয়। সমাসবদ্ধ হলে কি হয়? ইকার হয়। যেমন গুণী, কিন্তু এই গুণী শব্দটাই যখন হচ্ছে সমাসবদ্ধ হয়ে আসবে, গুণীজন হবে, তখন নয়রসি হবে। আবার প্রাণী, এই প্রাণীর সাথে যখন অন্য কিছু যুক্ত হবে তখন সেখানে রস্যিকার হয়ে যাবে। তাহলে শব্দের শেষে যেসব শব্দের শেষে দীর্ঘিকার থাকে, এই সব শব্দের সাথে যদি অন্য শব্দ যুক্ত হয় তাহলে দীর্ঘিকারটা রস্যিতে পরিণত হয়। কিতে পরিণত হয়? রস্যিতে পরিণত হয়। তো এই তৎসম শব্দের 5টা নিয়ম তুমি যদি মানে হচ্ছে 2 মিনিট একটু মনোযোগ সহকারে দেখো, এর 5টা নিয়ম 2 মিনিটও লাগে না। খুব সুন্দরভাবে উদাহরণ সহ তোমাদের সাজানো আছে। যাদের পিডিএফটা লাগবে অবশ্যই ন্যূনতম 5টা ফ্রেন্ডকে আজকের এই ক্লাসে মেনশন করো, যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে, নিজের আইডিতে শেয়ার করে তারপরে হচ্ছে ওদেরকে স্ক্রিনশট পাঠাবা। পরবর্তী প্রশ্নটা একটু দেখো। পরবর্তী প্রশ্ন, প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম লেখো। এতক্ষণ তৎসম শব্দের নিয়ম লিখলাম, এরপরে বাংলা শব্দ লিখতে আসছি আমরা। ঠিক আছে? বাংলা শব্দের হচ্ছে 5টা নিয়ম এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। ইংরেজি থেকে শুরু করে যা আছে তৎসম শব্দ, ইকার শব্দ, তদ্ভব দেশি শব্দ কেবল রস্যিকার হয়, এখানে দেয়া আছে সবকিছু। তোমরা একটু কাইন্ডলি এই 5টা রুলস একটু হচ্ছে 2 মিনিট কষ্ট করে হচ্ছে দেখবা, ইনশাআল্লাহ হয়ে যাবে। এখানে প্রত্যেকটা প্রশ্নের অ্যানসার এমন ভাবে উদাহরণ সহ সাজানো আছে, এটা যদি তুমি লিখতে পারো টিচার তোমার একটা মার্ক কাটার মতো হচ্ছে স্পেস পাবে না। তুমি যদি প্রত্যেকটা প্রশ্নের এভাবে যদি ব্যাখ্যাটা দিয়ে তারপর যদি এরকম কয়েকটা উদাহরণ দিতে পারো, টিচার একটা মার্কও কাটতে পারবে না। 5টা মার্কের জন্য তোমার লিখতে হচ্ছে মাত্র 5টা বাক্য আর 2-3টা উদাহরণ, বাস শেষ। কিচ্ছু করা লাগতেছে না। দেখো এরপরে দেখো বাংলা প্রতিনিধিত্ব বানানের 5টা নিয়ম পড়ার পরে আমরা দেখব হচ্ছে সত্য বিধানের 5টা নিয়ম। সত্য বিধান কাকে বলে? সংজ্ঞাটাও ছোটভাবে দেয়া আছে, যেহেতু তোমাকে নিয়ম জিজ্ঞেস করতে বলছে। এমনও আসতে পারে যে সত্য বিধান কাকে বলে, সত্য বিধানের 5টা নিয়ম লেখো। তুমি বলবা তৎসম শব্দের মূর্ধন্য ব্যবহারের নিয়মকে সত্য বিধান বলা হয়। কোন শব্দের? বিদেশি নাকি দেশি শব্দ? বলছে তৎসম শব্দ। তৎসম শব্দের মূর্ধন্য ব্যবহারের নিয়মকে সত্য বিধান বলা হয়। সত্য বিধানের 5টা নিয়মের মধ্যে তুমি গাইড পড়ো, নবম দশমের বাংলা ব্যাকরণ পড়ো, আর বাংলাদেশের যে ব্যাকরণ পড়ো, ফার্স্টের রুলসটাই হচ্ছে রিকারের পরে সর্বদা মূর্ধন্য হয়। এটা একেবারে ফার্স্ট রুলস। তুমি বাংলাদেশের যত গ্রামারের বই পড়ো, তোমার হাতে কোন বই আছে জানি না, বাট প্রথম রুলসটাই হচ্ছে রিকারের পরে সব সময় মূর্ধন্য হয়। আচ্ছা, এখান থেকে তুমি এই কৃষক দিয়ে দিতে পারো, ঋষি দিয়ে দিতে পারো, দেশ দিয়ে দিতে পারো, তৃষা দিয়ে দিতে পারো। এই যে রিকারের পরে অলওয়েজ মূর্ধন্য হয়। এরকম 5টা দেওয়া আছে। ট বর্গীয় ধ্বনি, এই যে ট খ যেগুলো আছে,
এই ট ঠর সাথে যুক্ত বর্ণে সর্বদা মূর্ধন্য ষ হয়। ট এবং ঠ, ট এবং ঠ দিয়ে যদি আমরা কোনো যুক্ত বর্ণ দেখি তা তখন সব সময় এটা কি হবে? মূর্ধন্য ষ হবে। যেমন কষ্ট, নষ্ট, শ্রেষ্ঠ, জ্যেষ্ঠ, এগুলো তুমি এমনি পারবা। ঋকারের পরে সব সময় হয় কি? মূর্ধন্য ষ। কৃষি, কৃষ, কৃষা। এরপরে হচ্ছে ট এবং ঠ এর সাথে যদি যুক্ত বর্ণ হয় সেখানে মূর্ধন্য ষ হয়। কয়টা হচ্ছে ই লিখে দিবা। তারপর লিখবা ইকার বা উকারান্ত উপসর্গের পরে কতিপয় ধাতুতে মূর্ধন্য ষ হয়। যেমন অভিষেক, আমরা জানি অ একটা হচ্ছে কি? উপসর্গ। প্রতি একটা উপসর্গ আছে, সেখানে প্রতিষেধক কি হয়েছে? মূর্ধন্য ষ হয়েছে। অনুষ্ঠান তো আগেই পড়ে আসছি, সু এটা একটা উপসর্গ, এখানে একটা মূর্ধন্য ষ ব্যবহার করা হয়েছে। ওকে, এরকম হচ্ছে 5টা নিয়ম দেওয়া আছে শব্দবিধানের। একটু কষ্ট করে আপনারা দেখে নেবেন, 5 এ 5 পাওয়ার জন্য দ্যাটস এনাফ। ঠিক আছে? ওকে, এর পরবর্তী প্রশ্নটা একটু দেখি। শব্দবিধানের পরে আমরা পড়ব হচ্ছে নত্যবিধানের 5টা নিয়ম। নত্যবিধানের যে 5টা নিয়ম পরীক্ষায় আসে, নত্যবিধানের যে 5টা নিয়ম আপনারা একটুখানি ফলো করবেন। তৎসম শব্দের মূর্ধন্য ব্যবহারের নিয়মকে বলা হয় নত্যবিধান। তাহলে শব্দবিধান করছিলাম কি? তৎসম শব্দে মূর্ধন্য ষ ব্যবহারের 5টা নিয়মকে বলা হয় শব্দবিধান, আর তৎসম শব্দের মূর্ধন্য ব্যবহারের 5টা নিয়মকে বলা হয় নত্যবিধান। এই হচ্ছে মূলত আমাদের নত্যবিধানের সংখ্যা। এখানে নত্যবিধানের 5টা রুলস দেয়া আছে। খুব সুন্দরভাবে আপনারা পিডিএফটা পাওয়ার সাথে সাথে এই 5টা রুলস সুন্দরভাবে হচ্ছে পড়ে নেবেন। যদি আপনাদের, যেহেতু এই সাজেশনটা অনেক আগে আপনাদের কাছে পৌঁছানো হয়েছিল, যদি শেষ করে থাকেন তাহলে নতুন করে এই রুলসগুলো দেখার দরকার নাই। কিন্তু যাদের পড়ানো তারা চাইলে এই 5টা রুলসও পড়তে পারেন, অথবা আপনার গাইড থেকে যেই রুলসটা আপনার সহজ মনে হয় এরকম দেখে 5টা রুলস পড়বেন, 5টা। ঠিক আছে? ওকে, পরবর্তীতে দেখেন এখানে হচ্ছে আমাদের যারা আপনারা চান যে না আমি এত কষ্ট করতে যাব কেন, 5টা বাক্য আমি লিখবো না, আমি কি করব? 5টা শব্দ আমাকে দেবে, এই 5টা শব্দের আমি সঠিক বানান লিখে দিব। আমি মূর্ধন্য ষ দন্তন্য ষ ঠিক করতে যাব না, আমাকে কয়টা না বানান দিবে, আমি হচ্ছে এই বানান কয়টা শুদ্ধ করব। দেখেন এখানে আপনার যে কয়টা বানান দেয়া আছে মোস্ট ইম্পর্টেন্ট, এখানে যে কয়টা বানান আপনাদের জন্য দেয়া আছে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে আসবে, এই 40টা থেকে সব থেকে আসার সম্ভাবনা বেশি। এরপরও আরো কিছু গুরুত্বপূর্ণতা রেখেছি। এর মধ্যে যে জিনিসটা খেয়াল করবেন, এখানে একটাও ভুল নাই। এখানে সবগুলো সঠিক দেয়া আছে, কিন্তু আপনাকে ভুল দেবে। কিরকম দেবে? এই সমীচীনে ধরেন প্রথম ময় রস্বীকার দিবে, জয় হয়তো রস্বীকার দিতে পারে বা দীর্ঘিকার দিতে পারে, কিন্তু আপনি খেয়াল করতে হবে সমীচীনে দুইটাই হচ্ছে দীর্ঘিকার হবে। বুদ্ধিজীবী, যত প্রকারের জীবী আছে, কর্মজীবী, বুদ্ধিজীবী, চাকরিজীবী, সবগুলো জীবিতে হচ্ছে দীর্ঘিকার হবে। ঠিক আছে? ওকে, শ্রদ্ধাঞ্জলি, অঞ্জলি বানান এই মাত্র পড়ে এসেছি, অঞ্জলি বানানে সব সময় রস্বীকার হবে, সব সময় রস্বীকার হবে। এরকম আছে হচ্ছে পিপিলিকা, এই যে বানানগুলো আছে, বাল্মীকি, এগুলো সব সঠিক বানান দেওয়া আছে, দীর্ঘ, এগুলো সব সঠিক বানান দেওয়া আছে, কিন্তু আপনাকে এই সঠিক বানানগুলো দিবে না, ভুল দিবে, আপনাকে সেগুলো সঠিক করতে হবে। এখানে আমরা এইগুলো রেখেছি, প্লাস হচ্ছে এখানে আরো কিছু রেখেছি, ইতিপূর্বে দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ। বাল্মীকি তো পড়লাম, মরীচিকা পড়ছি, আরো কিছু প্রশ্ন দেওয়া আছে, জাস্ট এই প্রশ্নগুলো আপনি একটুখানি হচ্ছে দেখে নেবেন। গীতালি, তারপর হচ্ছে অহরাত্র, অহরাত্র না আহারাত্র না অহরাত্র, আশিস দেওয়া আছে, পোস্ট মাস্টার দেওয়া আছে। পোস্ট মাস্টার কিন্তু হচ্ছে ইংরেজি শব্দ, এটা খেয়াল রাখবেন। ঐকতান, আমরা সবসময় ঐকতান আপনাকে কিভাবে বানানটা লিখে দেবে দেখবেন, আপনাকে ঐকতান বানানটা লিখবে এইভাবে। পরীক্ষার খাতায় যতবারই ঐকতান আসছে, ঐকতান বানানটা আসছে এইভাবে। পরীক্ষার খাতায় যতবারই ঐকতান আসছে, ঐকতান শব্দটার বানানটা আসছে এইভাবে, কিন্তু আপনি যে কাজটা করবেন, ঐকতান এরকম একটা হচ্ছে জফলা দিছে, আপনি এটা না দিয়ে শুধু ঐকতান এরকম সঠিক করতে হবে। তো আপনাদেরকে সঠিকগুলো দেয়া হয়েছে, আপনারা জাস্ট এইগুলা একটু দেখবেন, কিন্তু আপনাকে প্রশ্নে ভুল দেবে কিন্তু না।
ওকে ফাইন। পরবর্তী প্রশ্নগুলো একটু দেখি আমরা। তাহলে বাংলা বানান থেকে, বাংলা বানান যারা দিবেন, বাংলা বানানের জন্য এই দুইটা পেজ আপনারা একটু কষ্ট করে দেখে যাবেন। আর যারা প্রশ্ন দিতে চান তারা এই প্রশ্নগুলো অ্যানসার গুলো হয় আমাদের পিডিএফ করে যাবেন, নাহলে গাইড থেকে যদি এই প্রশ্ন পাঁচটা এর কাকে বলে উদাহরণ সহ শ্রেণী বিভাগ, যোজক কাকে বলে উদাহরণ সহ শ্রেণী বিভাগ, সর্বনাম কাকে বলে এটা হচ্ছে শ্রেণী বিভাগ। তো এই যে ব্যাকরণিক পার্টটা যেটা আছে, ব্যাকরণিক শব্দ শ্রেণী, এখান থেকে পরীক্ষায় আসলে এই চারটা প্রশ্ন থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। আপনি জাস্ট এই চারটা প্রশ্নই হচ্ছে দেখে যান, জাস্ট এই চারটা প্রশ্নই লিখে যান। এর বাইরে আপনাকে কোনো প্রশ্নই লিখতে হবে না, এর বাইরে আপনাকে আমি আশা করি কোনো প্রশ্নই লিখতে হবে না। আপনি জাস্ট এই কয়টাই দেখে হলে চলে যাবেন, সমস্যা নেই। আপনারা হচ্ছে যারা যারা যুক্ত আছেন, যারা যারা হচ্ছে পিডিএফ চান, আপনারা অবশ্যই আমাদেরকে একটু ই করে জানাই দিবেন যে হ্যাঁ ভাইয়া পিডিএফটা হলে আমাদের ভালো হয়, বা আমরা আমাদের পড়তে একটু সুবিধা হবে পিডিএফটা পেলে, সেটা একটু আপনারা জানাবেন, ঠিক আছে? পরবর্তী প্রশ্নটা একটু দেখি আমরা। দেখেন, ব্যাকরণিক শব্দ শ্রেণী কাকে বলে, এর শ্রেণী ও বিভাগ সমূহ সংজ্ঞা সহ উল্লেখ করো। ইম্পর্টেন্ট, আসতে পারে, আসার মতো একটা প্রশ্ন। সংজ্ঞাটা আপনি এখান থেকে দিতে পারেন। আধুনিক ব্যাকরণ, আধুনিক ব্যাকরণে বাক্যস্থিত শব্দের অবস্থান, রূপ ও কার্যাবলী। আধুনিক ব্যাকরণে বাক্যস্থিত শব্দের অবস্থান, রূপ এবং কার্যাবলীর ভিত্তিতে যে শ্রেণীবিভাগ করা হয়েছে তাকে ব্যাকরণিক শব্দ শ্রেণী বলে। আবার মনে করেন, একটা বাক্যে অনেকগুলো শব্দ থাকে, একটা বাক্যে অনেকগুলো শব্দ থাকে। যেমন আমি ভাত খাই, ধরেন কথার কথা, আমি যদিও এখন পড়াই, আমি ভাত খাই, এই বাক্যের মধ্যে তিনটা শব্দ আছে। এই তিনটা শব্দ কার কোন কাজ, অবস্থান, রূপ এবং কার্যাবলীর ভিত্তিতে যে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে তাকে ব্যাকরণিক শব্দ শ্রেণী বলে। এটার মধ্যে একটা থাকবে বিশেষ্য, একটা থাকবে বিশেষণ, একটা থাকবে হচ্ছে কর্ম, ক্রিয়া। তো এই একটা বাক্যের মধ্যে যেসব শব্দগুলো আসে, এদের কাজ, রূপ, অবস্থান দেখে যে বিভিন্ন ভাগে ভাগ করা হয় তাকে ব্যাকরণিক শ্রেণী বিভাগ বলে। এটা আপনি আপনার মনের মতো করে বলবেন যে বাক্যস্থিত প্রত্যেকটা অর্থবোধক শব্দই হচ্ছে এই যে শব্দ শ্রেণী বলা হয়, বা হচ্ছে বাক্যস্থিত প্রত্যেকটা শব্দকে তার কাজ, রূপ এবং অবস্থান দেখে যে ভাগে হচ্ছে ভাগ করা হয় এগুলোকে হচ্ছে শ্রেণী বিভাগ বলে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেয়া আছে 8টা শ্রেণী বিভাগ। আমরা একটু 8টা শ্রেণী বিভাগ দেখব। শ্রেণী, শব্দ শ্রেণী 8 প্রকার। ব্যাকরণিক শব্দ শ্রেণীর হচ্ছে 8টা বিভাগ আছে। যেমন আমরা পার্টস অফ স্পিচ পড়ছি 8 প্রকার, তো বাংলায় হচ্ছে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, ঠিক আছে? প্রত্যেকটা শব্দকে আলাদা আলাদা হচ্ছে পার্টস অফ স্পিচ বলে না? আচ্ছা, পার্টস অফ স্পিচ 8 প্রকার যদি পারো তাহলে এখানে আর কোনো সমস্যা নাই, এটা তুমি এমনি দিয়ে দিতে পারবা। যেমন বিশেষ্য, হালকা একটু লিখে দিতে পারো, কোনো কিছুর নামকে বিশেষ্য বলে, দুইটা নাম লিখে দিলা। সর্বনাম, সর্বনাম আমরা জানি যে বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহৃত হয় যেটাকে আমরা কি বলি, প্রোনাউন বলি, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে বিশেষণ। বিশেষণের কাজ কি, যে হচ্ছে এই যে নাউন প্রোনাউনের, নাউন এবং প্রোনাউনের বিশেষ্য এবং সর্বনামের যে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বর্ণনা করে তাকে বলা হয় বিশেষণ। বিশেষণ বলতে বোঝায় গুণ, দোষ, এগুলা, ঠিক আছে? ওকে, ক্রিয়া মানে আমরা বুঝি কোনো কার্য সম্পাদন হওয়া। এরপরে হচ্ছে ক্রিয়া বিশেষণ। এই ক্রিয়ার নাউন এবং প্রোনাউন নিয়ে যার মাথা ব্যথা তাকে বলা হয় কি, আমি বলছিলাম, তাকে বলা হয় অ্যাডজেক্টিভ, বাংলায় বলা হয় হচ্ছে বিশেষণ। আর ভার্বকে নিয়ে, এই ক্রিয়াকে নিয়ে যার মাথা ব্যথা তাকে বলা হয় আবার হচ্ছে ক্রিয়া বিশেষণ। ওর কাজ হচ্ছে কাজটা আস্তে হচ্ছে না দ্রুত হচ্ছে, কাজটা স্লো হচ্ছে না ফাস্ট হচ্ছে, কাজটা কোন ওয়েতে হচ্ছে, কিভাবে কাজটা চলছে, এই কাজের অবস্থা বোঝাবে। ওকে, এরপর হচ্ছে অনুসর্গ আছে। অনুসর্গ শব্দের পরে বসে বিভক্তির কাজ করে। যেমন প্রিপোজিশন আছে না, দুইটা শব্দের মধ্যে আসবে, এরপর হচ্ছে কি দুইটা তার পূর্ববর্তী এবং পরবর্তী শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করবে। সেম
এরপর হচ্ছে যোজক। যোজক ও বিয়োজন ঘটায়, এগুলো হচ্ছে শব্দের মধ্যে আমরা দেখবেন যে হচ্ছে কিন্তু আসে, এবং আসে, নতুবা আসে, সুতরাং আসে, এগুলা এসে দুইটা সেন্টেন্সকে যুক্ত করে দেয়। ঠিক আছে, ধরো আমি তার বাসায় যাব, কিন্তু তার বাসায় কি করব না, খাবো না, রাগ করেছি, ঠিক আছে, যার কারণে খাওয়া যাবে না। তো এই যোজক এবং আবেগ শব্দ, আবেগ বলতে ইংরেজিতে আমরা যেটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলি, যেটা শেষে এরকম একটা চিহ্ন ইউজ করি, ঠিক আছে, এগুলো হচ্ছে আবেগ শব্দ। এই যে যেরকম হচ্ছে সিসি বা হাই হাই, যে শব্দগুলো আছে এগুলোকে বলা হয় আবেগ শব্দ। তার মানে শব্দ শ্রেণীটা একেবারে হুবহু তুমি পার্টস অফ স্পিচটার অনুলিপি লিখে দিয়ে আসতে পারবা। ঠিক আছে, তার মানে শব্দ শ্রেণী কি হচ্ছে, বাক্যের ভিতরে যেসব শব্দ ইউজ করা হয় ওই শব্দগুলোর অবস্থা, রূপ এবং কার্যপ্রণালী দেখে যে বিভিন্ন ভাগে ভাগ করা হয় তাদেরকে শব্দ শ্রেণী বলে। শব্দ শ্রেণী এক প্রকার, একটা হচ্ছে বিশেষ্য, কোনো কিছুর নাম। সর্বনাম হচ্ছে বিশেষ্য পরিবর্তে যেটা ব্যবহার করা হয়, যেমন আমি, তারপর হচ্ছে সে, তারা, এগুলো সব হচ্ছে সর্বনাম। বিশেষণ এ হচ্ছে এই যে নামের কারো হচ্ছে দোষগুণ বোঝাবে, ক্রিয়া মানে কাজ, এই ক্রিয়ার যে দোষগুণ বোঝাবে তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। এরপরে হচ্ছে অনুসর্গ, বাক্যের মধ্যে এসে দুইটা শব্দের সম্পর্ক স্থাপন করবে। যোজক দুইটা শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করবে না, দুইটা বাক্য যুক্ত করবে এবং কিন্তু নতুবা দিয়ে। আর আবেগ শব্দ তো আমরা বুঝতেই পারি, যেগুলো দিয়ে আমরা আবেগ প্রকাশ করি, হায় হায় কি হলো, সি সি তুমি এত নীচ, এই যে ছি সি বলি, সি সি দিয়েই তো হচ্ছে আমরা মনের ভাবটা প্রকাশ করে ফেলছি যে এই জিনিসটা ভালো লাগে না। ওকে, পরবর্তী প্রশ্নটা একটু দেখেন। জাস্ট আমি আগেই বলছি, জাস্ট এই পিডিএফটা যদি শেষ করে যান মানে একেবারে 100 মার্ক থাকবে ইনশাআল্লাহ। পরেরটা একটু দেখেন আপনারা। বিশেষ্য পদ কাকে বলে, উদাহরণ সহ শ্রেণী বিভাগ আলোচনা করো। বিশেষ্য পদ কাকে বলে, উদাহরণ সহ শ্রেণী বিভাগ আলোচনা করো। আচ্ছা, বিশেষ্য পদ এই মাত্র পড়ে আসছে। বাক্যে ব্যবহৃত যে পদ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, জাতি, গোষ্ঠী, সমষ্টির গুণ বা অবস্থার নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। এটি বাক্যের অন্যতম প্রধান পদ। কিচ্ছু লাগবে না, জাস্ট এক কথায় আপনি বলে দিবেন বাক্যের যে পদ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু বা সোজা কথা কোনো কিছুর নাম বোঝায় তাকে হচ্ছে বিশেষ্য পদ বলে। এরপরে বলছে কি, এটা শ্রেণী বিভাগ। বিশেষ্য পদকে অর্থের দিক থেকে প্রধানত 6টা শ্রেণীতে ভাগ করা হয়। কয়টা শ্রেণীতে? 6টা শ্রেণীতে ভাগ করা হয়। আসেন একটু 6টা শ্রেণী একটু দেখেন, কোন 6টা শ্রেণীতে ভাগ করছে। এখানে 6টা শ্রেণী দেয়া আছে। একটা হচ্ছে সংজ্ঞাবাচক বা সুনির্দিষ্ট নাম, আমরা নাউনের যে প্রকার পড়ছি না ইংরেজিতে, ঠিক তেমনই। একটা হচ্ছে সুনির্দিষ্ট নাম, একটা মাত্র ব্যক্তি বস্তুকে নির্দিষ্ট করে বোঝালে সেটা সুনির্দিষ্টবাচক নাম। জাতিবাচক নাম সাধারণত হচ্ছে এক জাতীয় সমস্তটাকে বোঝাবে, যেমন মানুষ, মানুষ্য জাতির সবাইকে বোঝাচ্ছে। পাখি, পাখি বলতে কোনোটাকে আলাদাভাবে বোঝানো নাই, যেটা টিয়া পাখি, ঘু পাখি, যে কোনো পাখি হইতে পারে। নদী বলতে পৃথিবীর সমস্ত নদী, এটাকে বলে নাই পদ্মা নদী। আচ্ছা, এটা হচ্ছে জাতিবাচক। এরপর হচ্ছে বস্তুবাচক, এটা হচ্ছে জড় পদার্থের নাম, ঠিক আছে। এরপরে হচ্ছে সমষ্টিবাচক, এখানে দেয়া আছে, জাস্ট এগুলো তোমাদের হচ্ছে পড়া আছে, জাস্ট একটা মিনিটের জন্য চোখ বুলাবা, একটা মিনিটের জন্য চোখ বুলাবা, এগুলো কিছুই না। এগুলো তোমরা পড়তে পড়তে এতদিন আসছো, এখন জাস্ট চোখ বুলাই চলে যাবা হলে। এরপরে যোজক কাকে বলে, উদাহরণ সহ যোজকের শ্রেণী বিভাগ উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা ধরে নাও যে 3 স্টার, এটা পরীক্ষায় আসবেই। যোজক কাকে বলে, এটা কিন্তু 3 স্টার, পরীক্ষা আসার মতো। যোজক কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো, যে শব্দ একটি বাক্য অংশের সঙ্গে অন্য একটি বাক্য অংশের অথবা বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য একটি শব্দের সংযোগ, বিয়োজন অথবা সংকোচন ঘটায় তাকে যোজক বলা হয়। ঠিক আছে, একটি বাক্যের অন্যায় সাধনে অপরিহার্য, এটা দরকার নাই, তুমি জাস্ট হচ্ছে লিখবা যে শব্দ একটি বাক্য অংশের সাথে অন্য বাক্য অংশের হচ্ছে কি করে,
যুক্ত করে, যোগ করে অথবা হচ্ছে বিয়োজন করে, সেই শব্দটাকে বলা হয় যোজক। আচ্ছা, যোজক শব্দগুলো হচ্ছে এবং, অথবা, সুতরাং, বরং, তারপর হচ্ছে কিন্তু, এগুলো হচ্ছে যোজক শব্দ। ওকে, এই যোজককে আবার সাধারণত 5টা ভাগে ভাগ করা হয়। এই যোজককে সাধারণত কি করা হয়? 5টা ভাগে ভাগ করা হয়। 5টা ভাগ তোমরা একটু করে কাইন্ডলি হচ্ছে দেখে দিবা। এখানে 5টা ভাগ সুন্দরভাবে দেওয়া আছে, যোজকের 5টা ভাগ। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যোজক। এই প্রশ্নটা পরীক্ষা আসার মতো, তুমি যদি তোমার গাইড থেকে পড়ে থাকো কোনো টেনশনের কারণ নাই, ওখান থেকে পড়ো। তুমি যেখান থেকে পড়বা যোজকের সংজ্ঞাটা পড়বা, আর হচ্ছে যোজকের এই যে শ্রেণী বিভাগটা আছে, শ্রেণী বিভাগটা পড়বা। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্নটা একটু দেখি। সর্বনাম কাকে বলে? এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সর্বনাম কাকে বলে? সর্বনামের সংজ্ঞা আমরা ইতিমধ্যে পড়ে এসেছি। বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয়। তোমাকে একটা রচনা লিখতে দেওয়া হয়েছে, ধরো হচ্ছে তোমার প্রিয় শিক্ষক, তো তোমার প্রিয় যে টিচার কলেজের আছে, উনি তো মুরব্বি এমনিতেই, ওনাকে যদি বলো যে অমুক স্যার খুব ভালো, ওনার অমুক স্যারের পড়া খুব ভালো বুঝি, অমুক স্যারের হচ্ছে পড়া, বারবার যদি তার নামটা ইউজ করো সেটা ভালো দেখা যায় না। তার থেকে তুমি একবার বলবা যে এই স্যারকে আমার খুব পছন্দ, সে প্রত্যহ হচ্ছে ক্লাসে টাইমলি আসে, সে প্রত্যহ পড়া আদায় করে। এই যে সেটা ইউজ করলাই, সেটা নামের পরিবর্তে ইউজ করছো, ওখানে স্যারের নামটা হইতো, নামের পরিবর্তে ইউজ করতেছো, তার মানে এটা হচ্ছে সর্বনাম। এই তার মানে হচ্ছে সংজ্ঞা তুমি নিজে বানাইয়ে লিখতে পারবা যে বিশেষ্যের পরিবর্তে যে পদ আমরা বাক্যের মধ্যে ব্যবহার করি তাকেই সর্বনাম বলে। যেমন হচ্ছে সে, তারা, আমি, নিজের নামের পরিবর্তে বলি আমি, এগুলো সর্বনাম। এখানে সর্বনামের হচ্ছে শ্রেণী বিভাগ দেয়া আছে, সর্বনামের যে শ্রেণী বিভাগ দেওয়া আছে এগুলো একটুখানি হচ্ছে তোমরা দেখে নিবা। তাহলে কিন্তু 5 এর 5 জাস্ট সংজ্ঞাটা দিবা, আর এই সর্বনামের 5টা বিভাগ দেখবা, আর কিচ্ছু না। এগুলো কিন্তু মাঝবি পরীক্ষায় আসবে, একেবারে 100% শিওর, লিখে রাখতে পারো। পরবর্তী দেখো, বাংলা শব্দ গঠন, উপসর্গ, প্রত্যয় এবং সমাস। উপসর্গ, প্রত্যয় এবং সমাস। এখান থেকে যেই প্রশ্নটা সিলেক্ট করেছি, একটা হচ্ছে উপসর্গ কাকে বলে, উপসর্গের প্রকারভেদ, উদাহরণ সব আলোচনা করো। ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা পরীক্ষায় আসবে। তোমাদের এই সাজেশনটা আরো আগে দিয়েছিলাম, শেষ না করলে প্লিজ শুধু এই ক্লাসটা দেখো, ঠিক আছে? ক্লাসটা দেখে যাও। উপসর্গের অর্থবাচকতা নাই কিন্তু অর্থদ্যোতকতা আছে, এটা প্রমাণ করো। এরপরে 5টা কৃত প্রত্যয় দিছে। কৃত প্রত্যয় তোমাদের নির্ণয় করা সহজ হবে নাকি কঠিন হবে আমি জানি না, বাট আমি এটাকে হচ্ছে স্কিপ করব। আমি হচ্ছে তোমাদেরকে বলবো যে উপসর্গের অর্থবাচকতা বা উপসর্গ কাকে বলে, উপসর্গের প্রকার, এই দুইটা প্রশ্নের যদি একটা পেয়ে যাও তাহলে সেটা দিবা। কেউ যদি সমাস নির্ণয়, ব্যাসবাক্য নির্ণয়ের মানে হচ্ছে পারদর্শী হও, তাহলে এই সমাস নির্ণয় করো। 5টা সমাস নির্ণয় করতে পারলে 5 এ 5। তাহলে হয় উপসর্গ থেকে দিব, না হলে সমাস নির্ণয় করব, যে কোনো একটা করব। আচ্ছা আসেন আমরা হচ্ছে প্রশ্নগুলো একটু দেখি, প্রশ্নের উত্তরগুলো কি। উপসর্গ কাকে বলে? উপসর্গ কাকে বলে দেখেন, এখানে সুন্দরভাবে উপসর্গের সংজ্ঞাটা দেয়া আছে। বাংলা ভাষায় যে সকল অব্যয় বা অব্যয়জাত শব্দাংশ ধাতু বা শব্দের পূর্বে বসে, এগুলো কিন্তু কোনো মানে হচ্ছে শব্দ না, অব্যয়। কি বলছে? বাংলাদেশের যে সকল, বাংলা ভাষার যে সকল অব্যয় বা অব্যয়জাত শব্দাংশ, এগুলো একটা শব্দাংশ, একটা শব্দ না, শব্দের অংশ, শব্দাংশ ধাতু বা শব্দের পূর্বে বসে। কিসের কিসের পূর্বে বসে? উপসর্গ কিসের কিসের পূর্বে বসে? অবশ্যই ধাতু এবং শব্দের পূর্বে বসে, নতুন শব্দ গঠন করে এবং অর্থের পরিবর্তন, সংকোচন বা সম্প্রসারণ ঘটায়, তাকে উপসর্গ বলে। তার মানে আপনি নিজের মতো করে বানাই লেখেন এটা। আপনি সংজ্ঞাটা এইভাবে দেবেন, বাংলা ভাষার যে সকল অব্যয় বা শব্দাংশ ক্রিয়া মানে হচ্ছে ধাতু এবং হচ্ছে শব্দের, ধাতু বা হচ্ছে নতুন কোনো শব্দের পূর্বে বসে অন্য আরেকটা শব্দ গঠন করে, সেই শব্দের অর্থ সংকোচন করে বা সংযোজন করে, এটাকেই হচ্ছে কি বলে? উপসর্গ বলে।
আবার বলতে পারেন যে সব শব্দাংশ শব্দের শুরুতে বসে নতুন শব্দ তৈরি করে সেটাকে উপসর্গ বলে। এটাই সহজ হয় সব থেকে বেশি। যেই শব্দাংশ শব্দের শুরুতে এসে নতুন শব্দ তৈরি করে বা নতুন শব্দ গঠন করে সেটাকে উপসর্গ বলে। ওকে, উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই। একটা প্রশ্ন আপনি পড়ছেন না যে উপসর্গের নিজস্ব অর্থবাচকতা নাই কিন্তু অর্থ দ্যোতকতা আছে। এই যে অর্থবাচকতা নাই মানে হচ্ছে নিজের কোনো অর্থ নাই, অর্থ দ্যোতকতা আছে বলতে নিজে নতুন অর্থ তৈরি করতে পারে। নিজের অর্থ নাই কিন্তু নিজে একটা নতুন অর্থ তৈরি করতে পারে, সেটা বোঝায়। ওকে, দেখেন এরপরে হচ্ছে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। যেমন দেখেন এখানে একটা উদাহরণ দেওয়া আছে প্রহার। হার, হার এটা একটা শব্দ, এটার নিজস্ব একটা অর্থ আছে, সেটা মেয়েদের গলার হার হইতে পারে, এই হইতে পারে। কিন্তু প্রো এই শব্দটা একটা উপসর্গ। এটা প্রো শুধু বললে এটা দ্বারা কিছুই বোঝা যায় না বাংলায়, কিন্তু যখনই এটা প্রো হারের সাথে যুক্ত হবে, দুইটা যুক্ত হয়ে যখন প্রহার হবে তখন এটা দ্বারা আমরা বুঝবো যে তাকে বেধড়ক প্রহার করেছে, মানে তাকে মারধর করেছে। ওর নিজের কোনো অর্থ নাই, ওর নিজের কোনো অর্থ নেই, কিন্তু ও যখনই অন্য একটা শব্দের সাথে যুক্ত হয়েছে তখন আর একটা নতুন শব্দ তৈরি করেছে এবং সেটার একটা আলাদা অর্থ হয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা দেখেন। পরবর্তী প্রশ্ন বলতে এটারই হচ্ছে উপসর্গের প্রকার। উপসর্গ কয় প্রকার? আসলে উপসর্গ হচ্ছে কয় প্রকার? উপসর্গ 3 ভাগে ভাগ করা যায়। বাংলা ভাষার উপসর্গ 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বাংলা উপসর্গ বা খাঁটি বাংলা শব্দের ব্যবহার হয়, একটা হচ্ছে তৎসম উপসর্গ আর একটা হচ্ছে বিদেশি উপসর্গ। একটা হচ্ছে বাংলা উপসর্গ, একটা তৎসম উপসর্গ, একটা বিদেশি উপসর্গ। আপনি কিছু উপসর্গ হচ্ছে এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? যেমন বাংলা উপসর্গের একটা উদাহরণ দিয়ে দিতে পারেন। যেমন কাজ একটা শব্দ, সেটার সাথে অ উপসর্গ যোগী হয়েছে অকাজ, মানে কোনো কাজ নাই। এরপরে হচ্ছে দেশ শব্দের সাথে যখন একটা প্রযুক্ত হয়েছে তখন হয়ে গেল প্রদেশ, একটা দেশের প্রদেশ। হ্যাঁ, এরপরে হচ্ছে মেজাজ, এটার সাথে যুক্ত হইলো বিদেশি একটা উপসর্গ বদ, এরপর হয়ে গেল বদ মেজাজ। তার মানে বদ মেজাজ বলতে বোঝানো হয় খারাপ মেজাজকে, ঠিক আছে? তো এই উদাহরণগুলো একটু দিয়ে দিবেন, একেবারে হুবহু 5-এ 5, আর কোনো কথা নেই। এরপরে দেখেন উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। আমি আবারও বলি, কথাটার মানে হচ্ছে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই। এখানে অর্থবাচকতা বলতে অর্থ, উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই কিন্তু অর্থদ্যোতকতা আছে, মানে হচ্ছে নতুন অর্থ তৈরি করার ক্ষমতা আছে। নতুন অর্থ তৈরি করার ক্ষমতা আছে, এটা বুঝাইছে। এইটা সুন্দরভাবে লেখার পরে এই প্রশ্নটা মাঝদি ধরো আসছে পরীক্ষা 3000% আসছে, তুমি নিজের মতো করে বানাই লিখবা যে আমরা জানি উপসর্গ একটা শব্দাংশ যেটা হচ্ছে নতুন আরেকটা শব্দের শুরুতে বসে নতুন শব্দ তৈরি করে। এটার নিজস্ব কোনো অর্থ নাই কিন্তু কোনো শব্দের সাথে যদি এটা যুক্ত হয় তাহলে নতুন শব্দ তৈরি করতে পারে যার একটা সুন্দর অর্থ হয়। এরপরে তুমি হচ্ছে উদাহরণ দিবা। যেমন এখানে আছে কিছু উপসর্গ দেওয়া আছে, প্র, পরা, অপ, এগুলা নিজস্ব কোনো অর্থ নেই। প্র, পরা, অপ এগুলা নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু যখনই এটা হার শব্দের পূর্বে বসবে তখনই প্রত্যেকটাই এক একটা ভিন্ন ভিন্ন অর্থ দেবে। যেমন হারের সাথে যদি প্রযুক্ত করো তাহলে হয় প্রহার, যদি বিযুক্ত করো তাহলে হয় বিহার। বিহার শব্দের অর্থ ভ্রমণ করা। এই হারের আগে যদি একটা উপসর্গ আছে উপ, এটাকে যুক্ত করো তাহলে হয় উপহার, মানে পুরস্কার। তার মানে এই পাশের উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থ নাই কিন্তু অন্য একটা শব্দের সাথে যুক্ত হয়ে নতুন নতুন অর্থ তৈরি করছে। এটা কি বলা হয়? কি অর্থদ্যোতকতা নাই, কিন্তু অর্থদ্যোতকতা নাই কিন্তু হচ্ছে অর্থবাচকতা নাই কিন্তু অর্থদ্যোতকতা আছে। ওকে ফাইন। পরবর্তী প্রশ্নটা দেখো, শব্দ গঠন বলতে কি বোঝো? এখানে শব্দ গঠন বলতে কি বোঝায় সেটার সংজ্ঞা দেয়া আছে। সংজ্ঞা দেওয়ার পরে তোমার হচ্ছে শব্দ গঠনের উপায়সমূহ, বাংলা শব্দগুলো আসলে কিভাবে গঠিত হয় সেগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে।
সন্ধির মাধ্যমে হচ্ছে বাংলা শব্দ গঠিত হয়, সেটার একটা উদাহরণ দেওয়া আছে, হিমযুগালয়। তুমি সুন্দরভাবে যখনই শব্দ হচ্ছে সংজ্ঞাটা আসবে এবং গঠনটা আসবে, সংজ্ঞাটা দেওয়ার পরেই হচ্ছে শব্দ গঠনের উপায় দিয়া সন্ধির মাধ্যমে শব্দ গঠন হয়, যেমন হিমযুগালয় হিমালয়। সমাসের মাধ্যমে হয় সিংহ চিহ্নিত আসন, যেমন সিংহাসন। উপসর্গের মাধ্যমে হয় সুযোগ নাম সুনাম। প্রত্যয় যোগে নতুন শব্দ গঠন হয়, অন্তঃশব্দে চলন্ত একটা নতুন শব্দ গঠিত হয়েছে। তারপর হচ্ছে দ্বিরুক্তি, ভালো প্লাস ভালো ভালো ভালো, ঠিক আছে। ভালো একটা শব্দ, কিন্তু যখন আমরা বেশি দিতে যাই তখন বলে হ্যাঁ ভালো 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 হয়েছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে নতুন শব্দ তৈরি করে। কয়টা উপায় নতুন শব্দ তৈরি করে, এই 5টা উপায় সুন্দরভাবে লিখে দিবেন। এগুলো জাস্ট মানে হচ্ছে আপনার, আমার মনে হয় না বেশি এফোর্ট দেয়া লাগবে, আধা ঘন্টা থেকে 40 মিনিট পড়লে হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখেন, আপনারা যারা সমাসে পারদর্শী, আপনারা যারা চান যে না আমি হচ্ছে 5টা শব্দের সমাস নির্ণয় করব, তারা জাস্ট এইটা এখানে মানে বেশি না যদিও, কয়টা 40টার মতো হয়তো দেওয়া আছে সমাস। এই 40টা সমাস যদি দেখে যেতে পারেন এর মধ্যেই আসবে, এর মধ্যেই আসবে। এই যে কোলাকুলি আছে, কোলে কোলে যে মিলন, কোলাকুলি, বেথিয়ার বহুব্রী, মোস্ট ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কাজল কালো, কাজলের ন্যায় কালো, উপমান কর্মধারায়, এগুলো বারবার পরীক্ষা আসছে, এগুলোতে আমি স্টার দিয়ে দিব, ঠিক আছে। এই যে কাজল কালো, তারপর হচ্ছে কোলাকুলি, হ্যাঁ, এগুলোতে আমি হচ্ছে আপনাদেরকে স্টার দিয়ে দিব, এগুলোতে স্টার দিয়ে দিব। এগুলোতে আপনাদেরকে এই যে ওহিনুকুল, এটা বারবার পরীক্ষা আসে, আমরাটা পরীক্ষা আসে, এগুলো একটু দেখবেন। আপনাদের কাছে যখন চলে যাবে, জাস্ট যদি আপনাদের মনে হয় যে না এই পেজ 4টা পড়ে যাব, তাহলে যদি কমন পাই লিখতে পারবো, আপনি কমন পাবেন 100%, ঠিক আছে। কিন্তু তারপরে যদি হচ্ছে সমাজটা একটু প্যাচ মনে হয়, তাহলে ওই প্রশ্নগুলো দেয়, প্রশ্নগুলো পড়তে আপনার সময় লাগবে না। আমি আবার বলি, প্রশ্নগুলো পড়তে আপনার মোটেই সময় লাগবে না। পরবর্তী প্রশ্নগুলো একটু দেখি। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা এখানে আমরা হচ্ছে বিশেষ করলাম, সমাসটা হচ্ছে যদি যে দিবেন দিবেন, আর যারা হচ্ছে না দিবেন তারা অন্যটায় চলে যাবে। এরপর হচ্ছে বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব থেকে যে প্রশ্নগুলো রেখেছি, বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের কি কি গুণ থাকা প্রয়োজন, উদাহরণ সহ আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, আসবে আসবে আসবে, 100% আসবে। এক বাক্য কাকে বলে, একটা সার্থক বাক্যের কি কি গুণ থাকা প্রয়োজন। একটা সার্থক বাক্যের যে 3টা গুণ থাকা প্রয়োজন, এই 3টা গুণ থেকে পরীক্ষার প্রশ্ন আসবে আসবে আসবে, 100% আসবে। এটা হচ্ছে একদম মাথায় রাখবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে বাক্য কাকে বলে, 3টাই সেম। এরপর হচ্ছে অর্থগতভাবে বাক্য কত প্রকার, শ্রেণী বিভাগ, আর গঠনগতভাবে বাক্য কত প্রকার সেটা লেখো। তার মানে আমাদের জানতে হবে কি কি বাক্য কাকে বলে, একটা সার্থক বাক্যের কি কি উপাদান থাকতে হয়, আর হচ্ছে বাক্যের অর্থগত শ্রেণী বিভাগ, আর হচ্ছে বাক্যের গঠনগত শ্রেণী বিভাগ। যদি এতটুকু জানতে পারি, বাক্য কাকে বলে, বাক্যের সার্থক বাক্যের 3টা গুণ, অর্থগত দিক থেকে কয় প্রকার বাক্য, আর গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার, 100% পাস মার্ক, 100%। এখন প্রশ্নের উত্তরটা দেখি যে কি হবে। 5 মার্কের জন্য আমার কি কি লিখতে হবে। 5 মার্কের জন্য আপনি অবশ্যই প্রথমে বাক্য কাকে বলে সংজ্ঞা দিবেন। এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করলে তাকে বাক্য বলে। এগুলো আমরা আগে পড়ে আসছি। এক বা একাধিক শব্দ যখন পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন সেটাকে বাক্য বলা হয়। অথবা আপনি যদি একটু বিস্তারিত লিখতে চান বা অন্য স্টাইলে লিখতে চান, তাহলে লিখতেন যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলা হয়। উদাহরণ, রহিম স্কুলে যায়। তাহলে যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা বক্তার মনোভাব প্রকাশ পায় সম্পূর্ণরূপে, তাকে বাক্য বলে। আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা পড়বেন। তাহলে আপনার যেটা ভালো লাগবে আপনি সেই সংজ্ঞাটা মুখস্থ করবেন। তার মানে বাক্য কাকে বলে শেষ। এখন আমরা জানবো বাক্যের 3টা গুণ, বাক্যের গঠন আর অর্থের দিক থেকে বাক্য। ঠিক আছে, চলো। একটি সার্থক বাক্যের কয়টা গুণ থাকতে হয়?
ফার্স্ট অফ অল একটা সার্থক বাক্যের মধ্যে যে গুণটা থাকতে হবে সেটা হচ্ছে আকাঙ্ক্ষা। একটা সার্থক বাক্যের প্রধান যে গুণটা হচ্ছে সেটা হচ্ছে আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা কাকে বলে? বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে আকাঙ্ক্ষা বলে। এক পদ মানে হচ্ছে শোনার পরে অন্য পদ শোনার আকাঙ্ক্ষা থাকবে শ্রোতার, এটাকে বলা হয় আকাঙ্ক্ষা। এটা সার্থক বাক্যের একটা উপাদান। যেমন ধরেন চন্দ্র পৃথিবীর চারদিকে, একজন আপনাকে বলল যে এই চন্দ্রটা পৃথিবীর চারদিকে। এখন আপনার জানতে আরো ইচ্ছে করে যে চন্দ্র পৃথিবীর চারদিকে কি করে আসলে, ও কি ঘুরে বেড়ায় নাকি ও হচ্ছে আলো দেয় না কি বলতে চাইলো এই ব্যাটা, এই যে জানার একটা আগ্রহ, এটাকে বলে আকাঙ্ক্ষা। এইটা সঠিক বাক্য হচ্ছে চন্দ্র পৃথিবীর চারদিকে ঘোরে। পূর্ণ, তার মানে এক একটা শব্দের পরে আর শব্দটা সামনের শব্দটা জানার আকাঙ্ক্ষা থাকবে, আগ্রহ থাকবে। ওকে, এটা হচ্ছে একটা সার্থক বাক্যের প্রধান উপকরণ। পরবর্তীতে একটু দেখেন, আমি আবার বলি 100% কমন থাকবে কিন্তু যোগ্যতা। একটা সার্থক বাক্য হতে হলে তার কি লাগবে? যোগ্যতা লাগবে। যোগ্যতা কাকে বলে? আপনাকে যদি শুধু আসে একটা সার্থক বাক্যের কি কি গুণ থাকতে হয় তাহলে কিন্তু আপনার এইগুলো লিখতে হবে। শুধু যোগ্যতা লিখে দিলেই হবে না, শুধু আসক্তি লিখে দিলেই হবে না, ঠিক আছে? আচ্ছা, আকাঙ্ক্ষা লিখে দিলেই হবে না, একটু বিস্তারিত লিখতে হবে। যোগ্যতা, বাক্যের পদগুলো অর্থগত ও ভাবগত মিলবন্ধনকেই যোগ্যতা বলা হয়। কথাটি যেন যুক্তিযুক্ত হয়, মানে হচ্ছে বাক্যের পদগুলো সুন্দরভাবে বসিয়ে যেন কোন পদের পরে কোনটা বসাইতে হয় সেটা যেন হচ্ছে নিয়মটা যেন ঠিক থাকে, কোনটা যেন উলটপালট হয়ে না যায়। যেমন হচ্ছে মাছ আকাশে ওড়ে, এটা অযৌক্তিক। মাছ যদি পানিতে সাঁতার কাটে বলতো তাহলে ঠিক ছিল। এখানে যে বলছে পাখি আকাশে ওড়ে, এটা ঠিক আছে, হ্যাঁ পাখির আকাশে উঠতে পারে, কিন্তু সেখানে আপনি যদি লেখেন মাছ আকাশে ওড়ে, এটা জীবনেও সম্ভব না, তার মানে এটা হচ্ছে ভুল। কিসের কারণে ভুল? কারণ এই পদটা হচ্ছে আপনি একেবারে উদ্ভট টাইপের বসাইছেন। আচ্ছা, এখন দেখেন তাহলে যোগ্যতা বলতে কি বোঝায়? যোগ্যতা হচ্ছে বাক্যের পদগুলোর অর্থগত এবং ভাবগত মিলবন্ধনকেই যোগ্যতা বলে। আবার বুঝছেন, বাক্যের পদগুলোর মধ্যে অর্থগত এবং ভাবগত, অর্থটা যে ঠিক রাখবে সেটা হচ্ছে যোগ্যতা, অর্থটা যেন ঠিক থাকে। আচ্ছা, হাতি আকাশে ওড়ে, হাতি তো আর আকাশে উঠতে পারবে না। এখন যদি এটা আপনি বলেন এটা হবে, এটার অর্থ ঠিক আছে না, তাহলে এইটাই হচ্ছে যোগ্যতা। পরবর্তীটা একটু দেখি, পরবর্তীটা হচ্ছে আসক্তি। আচ্ছা, এই যে আসক্তি যেটা আছে এটা যদি সংজ্ঞা লিখতে হয় তাহলে বলবেন বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য শৃঙ্খলা বা পদবিন্যাসই হলো আসক্তি। অর্থাৎ শব্দগুলো সঠিক স্থানে বসানো। একটা শব্দের মধ্যে ধরেন সেম একটা শব্দ, ধরেন আমি লিখলাম বই পড়ে রহিম, বই পড়ে, এটা হয়, বই পড়ে রহিম দিলেও হয়, রহিম বই পড়ে, ঠিক আছে। কিন্তু এই যে যায় রহিম স্কুলে, এই শব্দটার মধ্যে যে কয়টা সেন্টেন্স আছে এই সেন্টেন্সটা দিয়েই সেন্টেন্সটা সুন্দরভাবে লেখা যায়, সেটা হচ্ছে রহিম স্কুলে যায়। দেখেন এখানে যে কয়টা সেন্টেন্স আছে, রহিম রহিম, স্কুলে স্কুলে যায় যায়, সবই ঠিক আছে, বাট এই যে উলটপালট করে হচ্ছে বসাইলো, যার কারণে এখানে হইলো কি যায় রহিম স্কুলে, এটা শুনতেও ভালো দেখায় না, একেবারে অগোছালো। আর রহিম স্কুলে যায় এটা শুদ্ধ, কিন্তু দুইটা সেন্টেন্সের মধ্যে কি আছে? সেম উপকরণ আছে। বিষয়টা হচ্ছে বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাস, কোন পদের পরে কোন পদ বসবে এটা সুশৃঙ্খল ভাবে বসানোকেই হচ্ছে আসক্তি বলে। ওকে ফাইন, পরবর্তীটা একটু দেখি আমরা। তাহলে তিনটা গুণ লাগবে। গঠনগত দিক, গঠনগতভাবে বাক্যের প্রকারভেদটা একটু দেখবা। গঠন অনুসারে মূলত বাক্য তিন প্রকার। গঠন অনুসারে বাক্য মূলত তিন প্রকার। এই তিন প্রকার অবশ্যই মাঝবি পড়ে যাবা। গঠন অনুসারে তিন প্রকার বাক্য, মোস্ট ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সরল বাক্য, একটা হচ্ছে জটিল বাক্য, আর একটা হচ্ছে যৌগিক বাক্য। সরল বাক্য বলা হয় একটি মাত্র কর্তা ও একটি মাত্র কি থাকবে? সমাপিকা ক্রিয়া থাকবে। সরল বাক্য
তুমি এভাবে লিখবা গঠনগত দিক থেকে বাক্য তিন প্রকার, একটা হচ্ছে সরল বাক্য, সংজ্ঞা লিখবা একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, যেমন আমি ভাত খাই উদাহরণ। জটিল বাক্য একটি প্রধান বাক্যের সাথে অন্য খণ্ড বাক্য যুক্ত থাকে, যেমন যিনি সৎ তিনি সুখী। যৌগিক বাক্য একাধিক সরল বাক্য অব্যয় দ্বারা যুক্ত থাকে, একাধিক সরল বাক্য অব্যয় দ্বারা যুক্ত থাকে। সে ধনী কিন্তু কৃপণ, এই যে কৃপণ কিন্তু দ্বারা যুক্ত হয়েছে, এই কিন্তু এবং বরং সুতরাং এগুলো হচ্ছে যৌগিক শব্দ। এগুলো দ্বারা যদি যুক্ত থাকে তাহলে সেগুলো হয় কি যৌগিক বাক্য। এখানে তিনটারই সংজ্ঞা দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, জাস্ট হচ্ছে লিখে দিবেন। গঠনের পরে আসেন, গঠনের পরে কি আছে আমাদের? গঠনের পরে আছে অর্থগত প্রকারভেদ। অর্থগত প্রকারভেদের মধ্যে হচ্ছে একটু বড় আছে, এটা আপনারা হচ্ছে একটু মোটামুটি ভাবে পড়ে নেবেন। অর্থগত প্রকারভেদ এখানে আছে কয় প্রকার? 4 প্রকার, আর আরো কিছু আছে। এই প্রকারের মধ্যে যদি সব নাও লিখতে পারেন মোটামুটি 5টার মতো লিখবেন। এখানে দেওয়া আছে হচ্ছে 60টা, আপনি 60টা না পারলেও মিনিমাম হচ্ছে 5টা দিবেন আপনারা, ঠিক আছে? এখানে দেওয়া আছে, আপনারা একটু পড়ে নেবেন। হয় অর্থগত আসবে না হলে গঠনগত আসবে। যদি গঠনগত দিক থেকে আসে তাহলে 3 প্রকার, এটা সহজ হয়ে যাবে। আর অর্থগত দিক থেকে আসলে এটা 7 প্রকার, এটা আপনি মিনিমাম 5 প্রকার লিখবেন। ওকে, এরপর হচ্ছে বাংলা ভাষার প্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। এখান থেকে 5 মার্ক থাকে। কি 5 মার্ক থাকে? যে কোনো 5টা বাক্য শুদ্ধ করতে বলবো আপনাকে, যে কোনো 5টা বাক্য আপনাকে লিখে দিবে, যে 5টা বাক্য আপনাকে শুদ্ধ করতে বলবে, অথবা আপনাকে একটা হচ্ছে অনুচ্ছেদ দেবে, অনুচ্ছেদের মধ্যে ভুল থাকবে, সেখান থেকে আপনাকে ভুলটা খুঁজে বের করতে হবে। তো আমি মনে করি যে 5টা বাক্য দিবে, এই বাক্য 5টা থেকে ভুল বের করা সহজ, এটাকে সংশোধন করা আপনার জন্য সহজ হবে অনুচ্ছেদ থেকে। এখন এখানে কি কি ভুল করবে ওরা, এই 5 মার্ক পাওয়ার জন্য আপনাকে যে জিনিসটা করতে হবে, এরকম কিছু সেন্টেন্স থাকবে যেগুলোকে আপনাকে শুদ্ধ করতে হবে, এবং কি ভুলটা ছিল এটা না বুঝলে তো ধরতে পারবেন না, ঠিক আছে? যেমন দেখেন, দেখা যায় কিনা স্পষ্ট আমি জানি না, যখন আপনারা হাতে পাবেন দেখতে পারবেন। তিনি সস্ত্রীক সপরিবারে এসেছেন। আচ্ছা, সপরিবারের মধ্যে কি ওনার নিজের স্ত্রী বাদ পড়ছে? নিজের স্ত্রী কি সপরিবারের মধ্যে পড়ে না? আমি নিজের স্ত্রী সপরিবার সহ একটা দাওয়াতে গেলাম, স্ত্রী কি আমার সপরিবার? আমার সপরিবার বলতে নিজের পরিবার, এর মধ্যে স্ত্রী পড়ছে না, তাহলে স্ত্রীকে আলাদা কেন বলতে হবে আপনার? তার মানে এখানে স্ত্রী এটা হবে না, তিনি সপরিবারে এসেছেন, এটা হচ্ছে রাইট আনসার। এরকম সেন্টেন্স দেওয়া থাকবে, এরকম ভুল করা থাকবে, আপনাকে জাস্ট সঠিক করতে হবে। আবার দেখেন, সব পাখিরা আকাশে ওড়ে। আরে বাবা, সব পাখিরা আকাশে ওড়ে বুঝতে পারছি, ঠিক আছে, সব পাখিরা আকাশে ওড়ে, তাহলে তুমি সবও বলবা আবার পাখিও বলবা, এটা কেমন কথা? সব পাখিরা আকাশে ওড়ে বুঝতে পারলাম, কিন্তু সব আবার পাখিরা, তাহলে এখানেও তুমি হচ্ছে মানে প্লুরাল করবা, আর এখানেও হচ্ছে তুমি হচ্ছে প্লুরাল করবা, তা তো হবে না। হয় সব বাদ দেবা, শুধু লিখবা পাখিরা আকাশে ওড়ে, আর না হচ্ছে রা বাদ দেবা, তাহলে হবে সব পাখি আকাশে ওড়ে। যেটা তুমি করো সেটাই সঠিক। হয় সব বাদ দিবা, পাখিরা আকাশে ওড়ে, নাহলে সব যদি রাখো তাহলে রা বাদ দিবা, সব পাখি আকাশে ওড়ে। তার মানে বাহুল্যে দোষী দোষী করা যাবে না, 2বার হচ্ছে এটাকে তোমার বহুবচন করার দরকার নেই। আচ্ছা, অপরাহ্ন সময় অনুষ্ঠান হবে। অপরাহ্ন বলতেই একটা সময়কে নির্দেশ করে। আমি যদি বলি বিকেলের সময় হচ্ছেই হবে, বিকেলটাই তো একটা সময় বুঝাচ্ছি। সন্ধ্যার সময় এই হবে, সন্ধ্যাটা দিয়েই একটা সময় আমি বুঝাই দিচ্ছি, সন্ধ্যায় অনুষ্ঠান হবে। তো অপরাহ্নের সময় অনুষ্ঠান হবে দরকার নাই, সময়টাকে বাদ দিয়ে অপরাহ্নই একটা সময়কে নির্দেশ করে, অপরাহ্নে অনুষ্ঠান হবে, শেষ। গীতাঞ্জলি একটি কাব্যগ্রন্থ না, গীতাঞ্জলি একটা কাব্য। সব ছাত্ররা উপস্থিত, ছাত্ররা বলতেই তো হচ্ছে আমরা এখানে সিঙ্গুলার না করে প্লুরাল করে দিয়েছি, তাহলে আবার সব লাগবে কেন? সবই যদি বলি তাহলে আবার ছাত্ররা লাগবে কেন? হয় আমি বলবো সব ছাত্র,
হয় আমি বলবো সব ছাত্র, না হলে শুধু ছাত্ররা বলবো, তাইলে আর সব দিতে পারবো না। যেটা বা যেভাবে আপনি লেখেন সব ছাত্র উপস্থিত, এই পাশে শুদ্ধগুলো লেখা আছে, জাস্ট একটু দেখে যাবেন। এখানে কিন্তু 5 মার্ক, হ্যাঁ, এরকম শব্দগুলো জাস্ট হচ্ছে একটু সংশোধন করবেন। ওকে। তিনি অদ্য সকালে ঢাকায় এসেছেন। গুরুচণ্ডালী দোষের বাক্যকে হচ্ছে দোষী করা যাবে না। আপনি একবার সাধু ভাষা নেবেন, একবার চলিত ভাষা নেবেন, সেটা হবে না। আপনি সাধু ভাষায় লিখলে সাধু ভাষায় লেখেন, আপনি চলিত ভাষায় লিখলে চলিত ভাষা বলেন। এই সাধু চলিতর মিশ্রণে যে গুরুচণ্ডালী, এই দোষে এটাকে দোষী করা যাবে না। তিনি আদ্য সকালে ঢাকায় এসেছেন, সাধু চলিত নাম স্মরণ করে তিনি আজ সকালে ঢাকায় এসেছেন, একেবারে সোজা কথা। সে একজন গুণবতী বালক। বালক কি গুণবতী হয় না গুণবান হয়? যদি এখানে বালিকা থাকতো তাহলে ঠিক ছিল, কিন্তু যেহেতু বলছে বালক, বালক তো গুণবতী হয় না, তার মানে গুণবান, গুণবান বালক। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক। সে একজন বিধবা স্ত্রী। সে একজন বিধবা স্ত্রী। সে একজন বিধবা। এখানে বিধবা বলতেই তো বোঝানো হয় যে স্ত্রী লোকের স্বামী মারা গেছে, তাকে আবার স্ত্রী বলার কি দরকার? মানে কথা যত শর্টকাট বলা যায়, আপনি এত বড় করবেন কেন? ঠিক আছে, ওকে। সব মানুষরাই মরণশীল। আবার দেখেন ওই একই ভুল, এটা থেকে পরীক্ষা প্রশ্ন আসি, সব থাকে, রাই থাকে, তা আপনি লিখতে পারেন সব মানুষ মরণশীল, অবশ্য আর নাইলে হচ্ছে মানুষরাই মরণশীল। সব আবার মানুষরাই, এত কিছু লাগবে না, সব মানুষ মরণশীল। ঠিক আছে, রাই করার দরকার নেই। ওকে। তার বড় অভাব, তার অভাব বড়, তার বড় অভাব না, এটা সঠিক বাক্যটা হচ্ছে তার অভাব বড়, অভাবটা বড় তার। ওকে, তাহলে এটাও আমরা আশা করি আপনারা হচ্ছে পারবেন। আর পরবর্তীতে হচ্ছে পরীক্ষার টিপসের জন্য এগুলো একটুখানি দেখবেন। লিঙ্গজনিত ভুল থাকবে, বচনজনিত ভুল থাকবে, বাহুল্য দোষ থাকবে, বানান ভুল থাকবে। এই বিষয়গুলোর উপরে একটু মোটামুটি নজর দিবে। ওরা যে সেন্টেন্সগুলো দিবে বানানেও ভুল থাকতে পারে, তো ওটার জন্য আপনাদের একটা চার্ট দিয়ে দিব যে কি কি ভুল থাকে। ওই চার্টটা জাস্ট হচ্ছে একটু দেখে যাবেন, তাহলেই হয়ে যাবে। এরপরে দিনলিপি। দিনলিপি আর হচ্ছে আপনাদের যেটা আসে পরীক্ষায় অভিজ্ঞতা বর্ণনা। আপনি যেটা লেখেন, আপনাদের এখানে হচ্ছে ভাষণ প্রবন্ধ থেকেও আসতে পারে বা দিনলিপি অভিজ্ঞতা থেকেও আসতে পারে। দিনলিপি অভিজ্ঞতা যদি আপনারা এখানে লেখেন, তাহলে আপনারা সুন্দরভাবে কোন হচ্ছে তারিখটা, কোন ইস্যু লিখতে চাচ্ছেন সেটা একটু লিখবেন। এরপরে আপনি যে জিনিসটা করবেন, সময়টা, সময়, দিনলিপি কয়টা সময় লিখতেছেন, এই সময়টা রাত 11টা দিতে পারেন, রাত 11টা বা রাত হচ্ছে 12টা। দিনলিপি লিখতে গেলে কোন সময় লেখেন সেই সময়টা উল্লেখ করতে হয়। দিনলিপি, দিনলিপি বা হচ্ছে অভিজ্ঞতা বর্ণনা। আপনি যখন দিনলিপি লেখেন, আপনি হচ্ছে দিবে যে আপনার কলেজের প্রথম দিনের এইটার হচ্ছে অভিজ্ঞতাটা একটু বর্ণনা করো, বা হচ্ছে তুমি যে কলেজ থেকে ভ্রমণে গিয়েছিলা সেটার একটা অভিজ্ঞতা লেখো, বা এইটা লেখো ওইটা লেখো, বলতে পারেন। তো দিনলিপি আমরা সারা দিনে যেটা করি ওই জিনিসটা হচ্ছে আমরা একটা নোট করি। এই নোটটা আমরা সাধারণত রাতেই করি, তার মানে সময়টা আমরা হচ্ছে রাত 12টা বা 1টা দিব। এটা সুন্দরভাবে ফরম্যাট সাজানো আছে, আপনাদেরকে ফরম্যাটটা দিয়ে দিব, কিন্তু প্রত্যেকটা পিডিএফ এর কোনটা কিভাবে লিখতে হয় জাস্ট ফরম্যাটটা দেখে যাবেন ভাই, আপনারা কিচ্ছু বাঁচবে না। এখানে দেখেন, হামরুবেলা সংক্রামক বৃদ্ধি, জুলাই গণঅভ্যুত্থান, পরিবেশ দূষণ, সড়ক দুর্ঘটনা, বিজয় দিবস, তারপর হচ্ছে এই যে বই পড়ার অভ্যাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মোস্ট ইম্পর্টেন্ট, মাদক দ্রব্যের ভয়াবহতা, দুর্নীতির কারণ ও তার প্রতিকার, এগুলো কিন্তু হচ্ছে আপনাদের রচনায় আসতে পারে। বই মেলা, এই যে লোডশেডিং, তারপর হচ্ছে কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাহিত্য সংস্কৃত, খাদ্য ভেজাল, এগুলো সব ইম্পর্টেন্ট এবং এগুলো একটা একটা করে আপনাদের পড়ার কোনো দরকার নাই। এগুলো যেটাই আসুক আপনি লিখতে পারবেন, অতটুকু আপনার মাথায় কনসেপ্ট আছে। জুলাই গণঅভ্যুত্থান থেকে আসলে লিখতে পারবেন, হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে, হ্যাঁ, এই আন্দোলন করতে গিয়ে। এটা প্রথমে হচ্ছে কোঠা আন্দোলন ছিল, হ্যাঁ, মেধাবীরা চাকরি পাচ্ছে না, সেই কোঠা আন্দোলনে একটা পর্যায়ে গিয়ে হচ্ছে স্বৈরাচার বিরোধী আন্দোলনের রূপ নিল, এগুলো লিখতে পারবেন। হামরুবেলা যে হচ্ছে রিসেন্টলি অনেক শিশু মারা গেল, এগুলো লিখতে পারবেন। যে টিকা কর্মসূচি হচ্ছে আমাদের ডিলে হয়েছে, যার কারণে কিন্তু অনেক শিশু তার প্রাণ হারিয়েছে।
এগুলো আপনারা চাইলেই লিখতে পারবেন, কিন্তু ফরম্যাটটা একটু মনে রাখবেন যে কি পরে কি লিখতে হয়। আমি প্রত্যেকটা জিনিসের ফরম্যাট আপনাদের পিডিএফ ফাইলে দিয়ে দিব। যাদের পিডিএফ লাগবে তারা অবশ্যই আমাদের পেজে নক করবেন, ঠিক আছে? বা যে যে প্ল্যাটফর্ম থেকে ক্লাস করবেন সেই প্ল্যাটফর্মে নক করবেন যে ভাইয়া পিডিএফটা পেতে চাই। ওখানে একেবারে সব সুন্দরভাবে সাজানো আছে, ঠিক আছে? এখানে ভাষণ আপনি যেটা দেন, আপনার কাছে আমার কোনো ছবি নাই, আপনি দিনলিপি কোনো একটা দিনের স্মৃতিচারণ করতে চান বা কোনো কিছুর অভিজ্ঞতা বর্ণনা করতে চান, যান সেম ফরম্যাট। আপনি প্রতিবেদন লিখতে চান, আপনি যদি প্রতিবেদন লিখতে চান তাহলে একটু মানে এইগুলো কালেক্ট করবেন, হ্যাঁ, মানে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবেন। ভাষণ যদি দিতে যান, ভাষণ দিতে গেলে আপনি যেভাবে ভাষণটা দেন, শুরুতে উঠেই তো আপনি আমাদের সংগ্রাম মুক্তির সংগ্রাম বলে চিল্লাই ওঠেন না। শুরুতে যাওয়ার পরে আপনি বলেন সালাম দেন, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টার উপরে ভাষণটা লিখতে বলবে সেটা যে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছে অত্র সবার সম্মানিত সভাপতি, উপস্থিত আছে প্রধান অতিথি, বিশেষ অতিথি, তারপরে আমার সামনে উপবিষ্ট যারা আছেন শ্রোতা, সবাইকে আমার প্রাণঢালা অভিনন্দন বা ইসলামী সম্ভাষণ, আসসালামু আলাইকুম, সালামটা দিলাম। তারপরে বলবা যে আজকে আমার আলোচ্য বিষয় এটা, আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। এটা 1952 সালের 21শে ফেব্রুয়ারি। এই দিনটার যখন বাংলার দামাল সন্তানরা রাজপথে তাদের নিজের রক্ত ঝরিয়ে বাংলা ভাষাটাকে আদায় করে, সেই জন্য ইউনেস্কো 1999 সালে এটাকে স্বীকৃতি দিয়েছে। এইগুলো বলবা বক্তৃতা, কিন্তু ফরম্যাটটা দেখবে তোমার। তুমি গিয়ে বক্তৃতা শুরু করে দিলা কিনা, তুমি লিখবা ভাষণ ধরোটা। ভাষণ লিখতে গিয়ে কেনা শুরু করছো যে আজকে এই টপিকের উপরে লেখা শুরু করে দিলা না, তুমি সবাইকে সালাম টালাম দিয়ে তারপরে বক্তৃতা শুরু করবা। ওকে ফাইন, এগুলো ফরম্যাট দিয়ে দিব। যে যেটা লিখবা জাস্ট শুধু বলবা ভাইয়া ফরম্যাটটা কি হবে। আচ্ছা, চিঠি ও আবেদনপত্র। এখন একটা জিনিস আছে এখানে, চিঠি আবেদনপত্রের মধ্যে তোমাদের এই যে খুদে বার্তা, ইমেল যেটাকে আমরা বলি, ইমেল এটা আসবে, আর আবেদনটা আসবে, আবেদনপত্র আসবে। আমি আগেই বলছিলাম যে তোমরা হয় ইমেল দাও, না হলে তোমরা আবেদনপত্র দাও। এই আবেদনপত্র যদি দাও, আবেদনপত্র আবার তিন প্রকারের ভাই। একটা ব্যক্তিগত আবেদনপত্র, যেটা তুমি কলেজের জন্য দিতে পারো, বা কলেজের বেতন মওকুফের জন্য দিতে পারো, কলেজে একটা ডিবেটিং ক্লাব চাও, কলেজে একটা ক্যান্টিন চাও, কলেজের ক্লাসরুমে একটা সাউন্ড বক্স চাও, সেটা ব্যক্তিগত, বা তোমার যে জরিমানা মওকুফ সেগুলো দিতে পারো। সংবাদপত্রে প্রকাশের জন্য কিছু আমরা আবেদন করি। আমাদের গ্রামে পানির সংকট, আমাদের গ্রামে এটা সমস্যা ওটা সমস্যা, এগুলো তুলে ধরে সংবাদপত্রে প্রকাশের জন্য একটা লিখি। আর ছুটিও অন্যান্য প্রতিষ্ঠানের বিষয় অথবা চাকরির জন্য যে আবেদন, এর মধ্যে বিশেষ করে তুমি কলেজের সহকারী টিচার হতে চাও, এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কলেজে তুমি জয়েন করতে চাও টিচার হিসেবে, এটা পরীক্ষা আসার মতো। এখন বিষয়টা আবেদনটা একটু বড় লিখতে হয়। আবেদনটা, ইমেলটা ছোট, ইমেলটা খুবই ছোট, আর আবেদনটা একটু বড় করে লিখতে হয়। এবং একটা পেজের মধ্যে যদি তুমি সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারো, বরাবর থেকে শুরু করে প্রধান শিক্ষক, অমুক কলেজ, তারপর স্যার জনাব সবিনয় বিনীত নিবেদন, এই যে আমি আপনার কলেজের একজন বাধ্যগত শিক্ষার্থী, তারপর আমার এটা লাগবে, সেটা যদি বলো ঠিক আছে আবেদন। কিন্তু আবেদনের ক্ষেত্রে তুমি যখনই চাকরির জন্য আবেদন করবা, তখন তোমার এইরকমের একটা ফরম্যাট লাগবে। সেই ফরম্যাটে এসএসসি, এইচএসসি যতগুলা পাস করছো সবগুলা রেজাল্ট দিতে হবে। তোমার একটা সিভির মতো তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, তোমার ধর্ম, তোমার রিলিজিয়ন, এত কিছু লেখা লাগে। শুরুতে তো তুমি কলেজে চাও জয়েন হইতে, সেটা তো লিখবাই, তারপরে তোমার একটা সিভিও লিখতে হবে, মোটামুটি ভালো, অনেক কষ্ট করতে হবে, ঠিক আছে? সংবাদপত্রেও যদি যাইতে চাও তাও মোটামুটি বড়ই লিখতে হয়। কিন্তু তুমি যদি ইমেলটা লেখো, ইমেলটা মাত্র এক পেজের মধ্যেই তুমি সেরে ফেলতে পারবা। এবং আমার মনে হয় বর্তমানে ইমেল লিখলে সব থেকে মার্ক বেশি, সবাই এটাই সাজেস্ট করতেছে। তো আমিও তোমাকে সাজেস্ট করবো যে তুমি ইমেলটা লেখো, তুমি ইমেলটাই লেখো, এটা তুমি এক পেজের মধ্যে লিখে সেরে ফেলতে পারবা। এখন বিষয়টা ইমেলের ফরম্যাটটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ইমেলের ফরম্যাটে যদি তুমি ভুল করে ফেলো তাহলে কিন্তু হবে না। এখানে ইমেলের ফরম্যাট দিয়ে দিছি, যেহেতু এটা তোমরা
অনেকেই হচ্ছে ভুল করতে পারো এই কারণে, আর অন্যগুলোর ফরম্যাটও তোমাদেরকে দিয়ে দিব। দেখেন ইমেল শুরু হবে টু দিয়া, ফর্ম দিয়া। ফর্ম হচ্ছে আপনি আপনার ইমেইলের ঠিকানাটা দিবেন, ধরেন নাইমুল ইসলাম, তারপর হচ্ছে একটা সংখ্যা লিখবেন 12 বা হচ্ছে 74, @টা মাস্ট বি দিতে হবে। ছাড়া তো ইমেল মানে হচ্ছে সম্ভবই না। তারপর হচ্ছে gmail.com, এতটুকু মাস্ট বি। এর পরের অংশ মাস্ট বি ঠিক মানে হচ্ছে দিতে হবে @gmail.com, এইটা মাস্ট বি লাগবে। এর আগে আপনি যে নাম দেন বা যদি কোনো কিছু নাম দিয়ে থাকে প্রশ্নে সেটা দেন। তো কার কাছে যাবে? ছোট ভাইয়ের কাছে যাবে। ছোট ভাইয়ের নাম কি ধরেন একটা নাম দিয়ে দেন আপনি, ঠিক আছে? ধরেন মিরাজ স্যার, এই যে মিরাজ স্যার, উনি হচ্ছে মিরাজ স্যার, তারপর একটা সংখ্যা দেন বা না দেন, কিন্তু এখানে এসে তারপর হচ্ছে gmail.com এটা দিতে হবে। gmail.com ডট আর এখানে আবার dot লিখেন না, .com। আচ্ছা, সিসিটা এটা খালি রাখতে পারেন, সিসির আগে আপনারা চাইলে ডেটটা দিলেও দিতে পারেন, আর না দিলেও সমস্যা নাই। এরপর সাবজেক্ট, কোন বিষয় আপনি লিখতে চাচ্ছেন। ছোট ভাইকে কি হচ্ছে মাদক দ্রব্যের যে ক্ষতিকর দিকগুলো সেটা লিখতে চাচ্ছেন, নাকি ছোট ভাইকে ইংরেজি শেখার যে গুরুত্ব সেটা জানাতে চাচ্ছেন, কম্পিউটার শেখার গুরুত্ব জানাতে চাচ্ছেন, বা ছোট ভাইকে কোনো বিষয়ের জন্য ধন্যবাদ দিতে চাচ্ছেন, সে বিষয়টা লিখবেন। এরপর লিখবেন প্রিয় ছোট ভাই বা প্রিয় বাবা, প্রিয় মা, আমার সালাম নেবেন, আমি ভালো আছি। মোটামুটি 3-4 লাইনের মধ্যে আপনি সেরে ফেলবেন মূল কথাটা, যেটা পরীক্ষায় বলতে বলবে। যদি বলে ছোট ভাইকে মাদক থেকে মানে মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরো, তাহলে ছোট ভাই আশা করি ভালো আছো। বর্তমান সমাজে মাদকদ্রব্য একটা কাল হয়ে দাঁড়িয়েছে, আমাদের বাংলার হাজার যুবককে নষ্ট করছে। আশা করি তুমি এটা ক্ষতিকর দিক সম্পর্কে ভালো জ্ঞান রাখো এবং তুমি এর থেকে দূরে থাকবা, নিজের শরীরের দিকে খেয়াল রাখবা, ভালো থাকো, আসসালামু আলাইকুম, বাই। এরপরে কি হচ্ছে শুভেচ্ছান্তে এই যে তোমার হচ্ছে নাম দিয়ে তুমি হচ্ছে এটাকে শেষ করবা। তার মানে ইমেলের ফরম্যাটটা যদি তুমি হচ্ছে ইউজ করো, প্রথমে ফর্ম দিয়ে একটা ইমেলের নাম দিবা, টু দিয়ে কার কাছে যাবে সেই ইমেলের নাম লিখবা, সিসি এটা এরকম থাকবে বা বিসিসি থাকতে পারে, সিসি দিয়ে এই ঘরটা খালি রাখবা। সাবজেক্ট মাস্ট বি লাগবে, সাবজেক্ট যেটা প্রশ্নে উল্লেখ করবে সেই প্রশ্নে উল্লেখ করা, প্রশ্নে যেটা উল্লেখ করে দিবে সেই প্রশ্নে উল্লেখ করা বিষয়টা এখানে লিখবা, লিখে তুমি হচ্ছে লিখে দিবা। আমার মনে হয় এটা তোমার জন্য সব থেকে বেস্ট। এরপরে সারাংশ সারমর্ম আমি আগেই বলছি, আমি এইটা নিয়ে আগেই বলছি, এটা তোমরা আগেই পাইছো, এটা তোমাদের এখনো শেষ হয়ে যাওয়ার কথা। কোথায় স্বর্গ কোথায় নরক। আচ্ছা, এখানে যদি সারাংশ সারমর্ম দেখো, এগুলো দেখতে পারো, ভাব সম্প্রসারণ দেখলে এগুলো দেখতে পারো। আমি তোমাদেরকে আগেই বলছিলাম ভাব সম্প্রসারণ খুবই ছোট। এখানে তুমি 3 লাইন লিখলি, 3 লাইন সর্বোচ্চ 4 লাইন তুমি লিখবা, 4 লাইন লিখলেই তুমি কত পাচ্ছ? 10। কিন্তু ভাব সম্প্রসারণ তোমার এখানে 3 পৃষ্ঠা লিখতে হয়। 3 পৃষ্ঠাও যদি তুমি না লেখো, মিনিমাম 2.5 পৃষ্ঠা লিখতে হয় ভাব সম্প্রসারণ। তারপর ধরো তোমাদের গান। কিন্তু কথা হচ্ছে এই 4 লাইন তুমি যদি হুবহু বইয়ের ভাষায় লিখতে পারো তাহলে তুমি 10-এ 10। যদি তুমি বইয়ের ভাষায় না লিখতে পারো, নিজে চিন্তা করো যে আমি একটা কিছু বানাইয়া তারপরে হচ্ছে দিয়ে আসবো, তাহলে তোমাকে একেবারে 3-4 দিয়ে রাখবে, 3-4 দেবে, আর বেশি একও দিবে না। সারাংশ সারমর্ম খুব ছোট হয়, কিন্তু এটার মূল বিষয়টাই লিখতে হয়, যেটা বুঝাইতে চাইছে এই 2-3 লাইনের মধ্যে ওটাকে তুলে ধরতে হবে। এটাকে অনেক বড় করে লিখবেন, 10 মার্ক যেহেতু অনেক বড় করে লিখবেন না, সারাংশ সারমর্ম এত বড় হয় না, 3-4 লাইনের মধ্যে শেষ করতে হয়। কিন্তু 3-4 লাইনের মধ্যে মূল কথাটা আনতে হয়। আপনি একটা কবিতা দিল, ওই কবিতাটা পড়েই আপনি লেখা শুরু করলেন, আপনি কি লিখতেছেন? আপনি যদি জানেন মার্কস কমন করে যায় লেখেন। কিন্তু এই যে ভাব সম্প্রসারণ 2-3 পৃষ্ঠা আপনি এমনিতেই লিখতে পারবেন। মূল বিষয়টা ধরতে পারলে যে কি বুঝাইতে চাইছে, গ্রন্থগত বিদ্যা। আরে বাবা, বই পড়ে এত বিদ্যা অর্জন করে কি হয়? কত মানুষ শিক্ষিত আছে কিন্তু অমানুষ, মায়ের খোঁজ খবর নেয় না, মায়ের 7-8 দিন পরে পড়া
পচা লাশ তারপর বাসা থেকে বের হইতে হয়, এগুলো মানুষ হইতে পারছে। শুধু এই বইয়ের মধ্যেই শিক্ষাটা না, শিক্ষাটা আমাদের চারপাশে সব জায়গায়। ঠিক আছে, আচ্ছা তুমি অদম তাই বলে আমি উত্তম হইব না? তুমি অদম হইছো, কিন্তু তাই বলে কি আমি হচ্ছে উত্তম হইব না? এগুলা হচ্ছে তোমরা অনেক আগে থেকে পড়ে আসছো, এগুলা পারবা। তো এগুলা 3 পৃষ্ঠা তোমার পক্ষে লেখা অসম্ভব কোনো কিছু না। যদি এটা হুবহু কমন করে হুবহু পারো, তাহলে এটা 2-3-4 লাইন লিখে দাও, শেষ। না কমন করলে ভাব সম্প্রসারণ লিখবা। দেখো, ভাব সম্প্রসারণ যখন লিখবা, একটা এখানে লেখা আছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। ভাব সম্প্রসারণ যখনই লিখতে যাবা, 9 প্রশ্নটা দিয়ে সুন্দরভাবে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন 9 প্রশ্নটা লিখবা। লিখে তারপরে মূল ভাব কথাটা লিখতেও পারো, নাও লিখতে পারো। যদি লেখো তাহলে মূল ভাবটা লিখবা। দেখো আমি আবার বলি, তুমি যখনই ভাব সম্প্রসারণ লিখবা, মূল ভাব যে মূল কথাটা, সেটা তুমি 3-4টা লাইনের মধ্যে শেষ করবা। শেষ করে একটু জায়গা ফাঁকা রেখে আরেকটা স্টেপ আবার শুরু করবা। ঠিক আছে, ও যেন বুঝতে পারে যে তুমি 2টা প্যারার মধ্যে লিখতেছো। ফার্স্টে মূল কথাটা তুলে ধরবা, এরপর বিস্তারিত আলোচনা করবা। তাহলে মূল ভাব দেখেন, স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন। স্বাধীনতা অর্জন করা একটি নির্দিষ্ট সময়ের সংগ্রাম। একটা নির্দিষ্ট সময় সংগ্রাম করলে স্বাধীনতাটা অর্জন করা যায়, কিন্তু স্বাধীনতা রক্ষা করা একটি অবিরাম চলমান প্রক্রিয়া। কিন্তু এই স্বাধীনতাটা রক্ষা করতে হয় বছরের পর বছর, যুগের পর যুগ। এটা একটা চলমান প্রক্রিয়া। আচ্ছা, কোন জাতির পরাধীনতার শৃঙ্খল ভাঙা যতটা বীরত্বের, সেই স্বাধীনতাটাকে ধরে রাখা দেশের উন্নয়ন ও অখণ্ড রক্ষা করা তার চেয়ে বড় চ্যালেঞ্জ। একটা রাষ্ট্র স্বাধীন করাটা যতটা না কষ্টের, তার থেকে এই রাষ্ট্রের স্বাধীনতাটা রক্ষা করা, উন্নয়ন যাত্রা গতিশীল রাখা, এটা সব থেকে বড় চ্যালেঞ্জের। বুঝতে পারছেন? এটা হচ্ছে মূল কথা। এই মূল কথা বলার পরে আপনি হচ্ছে এই যে বিস্তারিত আলোচনা আছে, বিস্তারিত অনেক কিছু লিখে দিবেন, যে একটা দেশ শুধু স্বাধীন করলেই হয় না, এটা সব মানুষের স্বাধীনতার দিতে হয়, ভাষার স্বাধীনতা দিতে হয়, সবাইকে কথা বলার সুযোগ দিতে হয়, হ্যাঁ, সবার স্বাধীনতা যেন হচ্ছে ক্ষুণ্ণ থাকে, এই সেই সবাই যেন সমান অধিকার পায়, হ্যাঁ, সমাজের উচ্চ বংশরাই যেন হচ্ছে সব থেকে বেশি অধিকার না নেয়। এই সব কিছু মিলে ঝিলে কতখানি লিখে দিলে তুমি হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে বাংলা সৃজনশীল। এখন বিষয়টা হচ্ছে, তুমি যে জিনিসটা করবা, এখানে একটা জিনিস আছে, সংলাপ বা খুদে বার্তা। সংলাপ বা খুদে বার্তায় তোমার মার্ক হচ্ছে 10। খুদে বার্তাটা আমি চাই তুমি স্কিপ করো, খুদে বার্তাটা স্কিপ করো, তুমি সংলাপ দাও। সংলাপ যেটা তোমাকে দিতে বলে, ধরো তোমাকে বলছে যে মাদক দ্রব্য, হ্যাঁ, মাদক দ্রব্য নিয়ে হচ্ছে তুমি একটু ইতে আছো, মাদক দ্রব্য নিয়ে 2 বন্ধুর মধ্যে হচ্ছে কনভারসেশন বা একটা সংলাপ। যদি নাম দেয়া থাকে যে রহিম এবং করিম, তাহলে তো তুমি হচ্ছে এরকম করবা। আর যদি নাম না দেয়া থাকে, তুমি নাম নিবা। যদি রহিম থাকে, তাহলে তুমি অবশ্যই রহিমের এইখান থেকে যে লেখা শুরু করবা, এইটার পরের লাইনে গেলেও এইখানে আর আসবা না, তুমি এইখান থেকেই হচ্ছে লেখা শুরু করবা। না, বিষয়টা খেয়াল করবা, তুমি এই যে যেখান থেকে নামের পরে যেখান থেকে লেখা শুরু করবা, পরের লাইন গেলেও আর এইখান থেকে শুরু করবা না, এইখান থেকেই যাবা। এই নামগুলো একেবারে স্পেসিফিক ভাবে থাকবে, এই নামের এই পাশে কোনো প্রকার লেখা আসবেই না, এটা মাথায় রাখবা। সংলাপ লিখলে যে জিনিসটা হয়, সালাম কালাম, লাস্টে গুড বাই বলতে বলতে আরো 4-5টা লাইন হয়ে যায়। যেমন শুরুতে গিয়ে একজন আরেকজনকে সালাম দিবে, আসসালামু আলাইকুম, ও বলবে ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছো? ও বলবে হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? যে আসলে ভাই আমি একটু চিন্তায় আছি, যেভাবে সমাজে মাদক দ্রব্যের প্রবণতা বাড়তেছে, আমি আসলে এটা নিয়ে খুব চিন্তিত। বলতেছে যে হ্যাঁ আমিও তো লক্ষ্য করতেছি, আসলে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে মাদকের জন্য, আসলে এটা কিভাবে বন্ধ করা যায়, বা এতটা বাড়লো কিভাবে? তো বলবে যে আসলে ফ্যামিলির গাইডেন্স নাই, তারপরে হচ্ছে সরকারের যে আইন, এই আইনের হচ্ছে অতটা নাই, সমাজের উপরে, ছেলেদের উপরে অনিয়ন্ত্রিত এইটা, বা হচ্ছে খুব কম টাকায় পাচ্ছে, বা বারবার হচ্ছে ঢুকতেছে হচ্ছে এলাকায় খুব ইজিলি, এই জন্য এটা দিন দিন সহজ হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি শেষ করে দিব যেহেতু আজান দিচ্ছে।
তো এই যে হচ্ছে কনভারসেশনটা, এরপরে ও বলবে যে এটা বন্ধের জন্য কি করা উচিত। আজানটা দিচ্ছে এর মধ্যে শেষ করি যদিও, কারণ কাছে আরো মসজিদ আছে, ওরাও আজান দিবে, তখন এমনিতেই চুপ থাকা লাগবে। বিষয়টা হচ্ছে ওরা যখন আবার বলতে যাবে যে দেখেন এটাকে বন্ধ করার জন্য কি করা যায়, তখন ও বলবে যে আসলে এটা বন্ধ করার জন্য আমাদের সমাজে কিছু আমরা চাইলে প্রোগ্রাম করতে পারি, মাদক বিরোধী কিছু প্রোগ্রাম করতে পারি। এরপর হচ্ছে যারা এরকম মাদকাসক্ত আছে ওদেরকে আমরা খেলার উদ্বুদ্ধ বেশি করতে পারি, বিকেল হলে খেলতে নিয়ে যেতে পারি। এই কনভারসেশন তুমি এমনিতেই 1.5-2 পৃষ্ঠা লিখে ফেলতে পারবা যে কি করা যায় না করা যায়। সালাম কালাম আর লাস্টে গুড বাই বলতেই ছয়লেন, ঠিক আছে? আর মধ্যে হচ্ছে কিছু কনভারসেশন করবা। তাহলে খুদে মাত্রাটা বাদ দিয়ে তুমি হচ্ছে সংলাপটা লেখো। সংলাপটা লেখাটা ইজি। প্রবন্ধ রচনা, এই যে মানব কল্যাণে বিজ্ঞান, মাতৃ মানব কল্যাণে বিজ্ঞান থেকে একটা থাকবে মানব কল্যাণে বিজ্ঞান। শুধু এইটাই না, তথ্য প্রযুক্তির ডিজিটাল বাংলাদেশ, মানব কল্যাণে বিজ্ঞান। এখানে বিজ্ঞানের মধ্যে হচ্ছে কৃষি খাতে হচ্ছে বিজ্ঞান, কৃষি খাতে বিজ্ঞান, এটা মোস্ট ইম্পর্টেন্ট। মানে সোজা কথা, বিজ্ঞানের যে সুফল কুফল আছে, তথ্য যোগাযোগ প্রযুক্তি, আইসিটি, এই বিজ্ঞান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। স্বদেশ প্রেমটা পড়বা, নারী ক্ষমতা, এই যে কৃষি ক্ষেত্রে বিজ্ঞান তো দেয়াই আছে। বাংলাদেশ পোশাক শিল্প, পাট শিল্পটা দেখবা। বাংলাদেশের পরিবেশ দূষণতার প্রতিকার করবা। এরপর মাদকাসক্তির এই যে এটা পড়বা, কারণ প্রতিকার, দুর্নীতি উন্নয়নের অন্তরায় এটা পড়বা। আর অধ্যবসায়টা একটু দেখবা, অধ্যবসায়। এই কয়টা রচনা যদি দেখো, রচনা কি ভাই, কি পড়তে হয়, রচনা পড়বাটা কি, কিচ্ছু পড়া লাগে না। রচনা জাস্ট পড়বা হচ্ছে কোটেশন গুলা, কোড গুলা পড়বা। একটা রচনায় তুমি দেখবা একটা গাইডে অনেকগুলা কোড দেয়া থাকে। এই কোডগুলো যদি তুমি পড়ে যেতে পারো, তাহলে তুমি দেখবা যে ওই একটা কোডের উপরে তোমার 4-5 লাইন এমনিতেই মাথায় আছে। তার মানে তুমি যদি 20টা কোড মুখস্থ করে যেতে পারো যে কোন কোডের পরে কি লিখবা। এই যে ধরো মানব কল্যাণে বিজ্ঞান, বিজ্ঞান মানব কল্যাণের জন্য কি কি করছে, মানুষের জীবনযাত্রাটাকে সহজ করছে, এই করছে সেই করছে, এগুলো যদি কোড কোড আকারে হচ্ছে নিয়ে যাও, যে কম্পিউটার আবিষ্কার, চিকিৎসা খাতে টেলিমেডিসিনের আবিষ্কার, এই কোডগুলো যদি নিয়ে যাও, টেলিমেডিসিন আবিষ্কার করে তুমি হচ্ছে নিচে লিখতে পারবা যে এখন বাংলাদেশের গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকেই হচ্ছে ভালো ডাক্তারের চিকিৎসা নেওয়া যায়, তাদেরকে আর কষ্ট করে হচ্ছে শহরে আসতে হয় না, ওখান থেকে ফোন কলের মাধ্যমে নেওয়া যায়। এটা শুধুমাত্র এই যে বিজ্ঞানের কারণেই হচ্ছে সম্ভব হয়েছে। কোডগুলো নিয়ে গেলে তুমি ওখানে 1 পৃষ্ঠা বানাই ফেলতে পারবা। তার মানে তুমি রচনার মধ্যে রচনা মুখস্থ করার দরকার নেই, একটা রচনার কি কোড আছে, হ্যাঁ, ওইগুলা জাস্ট হচ্ছে মুখস্থ করে নেবে। কি কোটেশন গুলো আছে, কোটেশন গুলো জাস্ট দেখবা, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে বাংলা দ্বিতীয় পত্রের এখানে সম্পূর্ণটা দেয়া আছে, তোমরা জাস্ট হচ্ছে দেখে যাবা। আর এখানে গল্প, প্রবন্ধ কোনটা লেখার কি ফরমেশন, কিভাবে লিখতে হয়, আবেদন লিখলে আবেদনটা কোন ফরমেশনে লিখবা সেটা অবশ্যই নিয়ে যাবা। মধ্য দিয়ে একটা জিনিস তোমরা খেয়াল করছো কিনা আমি জানি না, একটা আছে পারিভাষিক শব্দ আর একটা আছে পারিভাষিক অর্থ। তুমি যদি কোনো একটা ইংরেজি অনুচ্ছেদ, বাংলা অনুচ্ছেদ দেবে বা হচ্ছে ইংরেজি অনুচ্ছেদ দেবে, এটা হচ্ছে বাংলা করতে হয়, এটা চাইলে এটা দিতে পারো। আর না হলে কোনো শব্দের তুমি হচ্ছে মানে পারিভাষিক শব্দটা লিখতে পারো। তো পারিভাষিক শব্দটা যদি লেখো তোমরা, পারিভাষিক শব্দের নোট করা আছে, পারিভাষিক শব্দের গুরুত্বপূর্ণ নোটটাও তোমাদেরকে দিয়ে দেবো, এটা আমার মাথায় আছে। আর পিডিএফ ফাইল যখন তোমাদেরকে দেয়া শুরু করব, এর মধ্যে সবকিছু থাকবে, টেনশন করার কোনো কারণ নাই। জাস্ট এই পিডিএফ ফাইলটা পড়ে তুমি হচ্ছে হলে চলে যাবা। আল্লাহ ভরসা বাংলার প্রথম পত্রে আমরা যেটা মানে একটু হচ্ছে ঘাবড়ে গিয়েছি, প্রথম পরীক্ষা ছিল এই কারণে, সে জিনিসটা যেন আমরা কভার করতে পারি। কারণ বাংলা প্রথম পত্রের এই কভারটা যদি তুমি না করতে পারো, বাংলা দ্বিতীয় পত্র যদি তোমার খারাপ হয়, এখানে যদি রেজাল্ট খারাপ করো, সত্যি কথা বলতে ইন্টারের রেজাল্টের লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই রেজাল্টের উপরে নির্ভর করে তুমি লাইফে কোথায় গিয়ে দাঁড়াচ্ছ, তুমি কোন পাবলিক ভার্সিটিতে হচ্ছে যাচ্ছ, নাকি তুমি কোন গ্রামের সাধারণ কলেজ থেকে হচ্ছে বিএ পাস করছো। তো এটার উপরে ডিপেন্ড করবে যে তুমি লাইফে কোন স্টেজে হচ্ছে তোমাকে নিজেকে রাখতে চাচ্ছ। তো কোনোভাবেই হালকা করে দেখার সুযোগ নাই। তোমার সামনে যে কয়টা পরীক্ষা আছে তুমি সিরিয়াস হয়ে পরীক্ষা দাও। এই পরীক্ষাটা ইনশাল্লাহ রিকভার হয়ে যাবে বাংলা দ্বিতীয়টা যদি খুব ভালোভাবে দিতে পারো, এবং আশা করি যে সাজেশন দিয়েছে এটা যদি ফলো করো তাহলে অবশ্যই রিকভারি হয়ে যাবে। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিব। বিদ্যাপীঠ একাডেমির সাথে সবসময় তোমরা ছিলা এবং থাকবা, এবং ভরসা রাখো ইনশাল্লাহ আমাদের উপরে।
আর সব সময় দোয়া করবা যেন সুস্থ থাকি, সুস্থ থাকলে ওয়ান অফ দ্য বেস্ট একটা সাজেশন এবং হচ্ছে ক্লাস সবসময় হচ্ছে তোমরা পাবা। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। শুক্রবার, জুম্মা মুবারক, সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।